আরে, এটা তুই কি করছিস? ছেলেটা তো মরে যাবে। হ্যাঁ, ঠিক কাজই করছি। আরে অনন্যা, থাম প্লিজ থাম। তুই কি পাগল হয়ে গেছিস? একটাও কথা বলবি না, না হলে তোরও একই হাল করব। আরে অনন্যা প্লিজ, শান্ত হ। এত রেগে যাস কেন? রাখবো না তো কি করব? এই ছেলেটার এত বড় সাহস, তোকে নিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হাসাহাসি করে। ওকে তো আমি মেরেই ফেলবো। আরে অনন্যা, ছেলেটা তো এবার মরে যাবে। নীরব তখন অনন্যার হাত থেকে লাঠিটা ফেলে দেয় আর অনন্যার হাত ধরে তাকে টেনে নিয়ে যায়। এই নীরব, ছাড় আমাকে, ছাড় বলছি। আমি ছেলেটাকে মেরে ফেলবো। এত রাগা ভালো না। শান্ত হয়ে আমার সাথে চল, না হলে কিন্তু এখন আমি চলে যাব। অনন্যা তখন চুপ হয়ে যায়। নীরব অনন্যাকে নিয়ে গিয়ে ভার্সিটি থেকে বের হয়ে পাশেরই একটি কফি শপে গিয়ে বসে। তখন নীরব 2 কাপ মিল্ক কফি অর্ডার দেয়। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর অনন্যা বলে ওঠে, তুই ছেলেটাকে আমার হাত থেকে বাঁচিয়ে একদম ভালো করলি না। ছেলেটা তো আমাকে নিয়ে হাসাহাসি করছিল, তাহলে তুই কেন রেগে গেলি? কারণ তুই আমার। অনন্যা কথাটি বলতে গিয়ে থেমে যায়। সে যেন কোনো কিছুর ভয় পাচ্ছে। নীরব আগ্রহ নিয়ে বসেছিল অনন্যা কি বলে সেটা শোনার জন্য। কিরে, থেমে গেলি কেন বল? আসলে মানে আরে এত আমতা আমতা করিস না তো। আমি কি বল? ওই যে বললাম না, বেস্ট ফ্রেন্ড। নীরবের মুখ তখন কিছুটা গোমরা হয়ে গেল। সে যেন এই উত্তরটি আশা করেনি অনন্যার থেকে। কিরে, চুপ হয়ে গেলি কেন? না, কিছু না। তখনই ওয়েটার কফি নিয়ে আসে। তারা কফি খেতে খেতে আরও অনেক কথা বলে। কফি খাওয়া শেষ করে তারা উঠে দাঁড়ায়। অনন্যা বিল দিতে চাইছিল, কিন্তু নীরব বিল দিয়ে অনন্যাকে নিয়ে কফি শপ থেকে বের হয়। চল, তোকে বাড়িতে পৌঁছে দেই। আজ সূর্য কোন দিকে উঠেছে? এটা বললি কেন? মানে এই প্রথম তুই আমায় এগিয়ে দেওয়ার কথা বললি তো, তাই। তো এটাতে অবাক হবার কি আছে? এতদিনের বন্ধুত্ব, আর আজ প্রথম তুই আমাকে এগিয়ে দিবি বললি। এত কথা বলিস না, চল। আচ্ছা চল। কফি শপ থেকে বেরিয়ে তারা হাঁটা শুরু করে। নীরবের মনটা একটু খারাপ ছিল। অনন্যার মুখ থেকে শুধুমাত্র বন্ধু শব্দটি শুনে তার ভালো লাগেনি, তবে সে তা প্রকাশ করতে চাইল না। একটু সামনে গিয়ে নীরব একটা রিক্সা দাঁড় করায়। তারপর নীরব ও অনন্যা একসাথে রিক্সায় ওঠে। নীরব তখনও চুপচাপ ছিল। কিরে, কি হয়েছে তোর? এত চুপ করে আছিস কেন? কই, কিছু তো হয়নি, এমনিতেই চুপ করে আছি। মিথ্যা বলিস না তো। আমি কি তোর মুখ দেখে বুঝতে পারিনি? কিছু একটা হয়েছে নিশ্চয়ই। সেই ছেলেটার কথা ভাবছিস? না, ওসব কিছু না। ও যা পাওয়ার পেয়েছে। তাহলে কি হয়েছে বল না আমায়। আসলে তেমন কিছু না, একটু অন্যমনস্ক ছিলাম আর কি। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। রিক্সা আপন গতিতে চলতে থাকে। দেখ নীরব, তুই আমার সব থেকে ভালো বন্ধু। তোর কিছু হলে আমারও খারাপ লাগে। আর তুই অন্যমনস্ক কেন? কোনো চিন্তা হচ্ছে? হুম, না রে পাগলি, তুই পাশে থাকলে আর কিসের চিন্তা। কিছুক্ষণ পর রিক্সা এসে দাঁড়ায় অনন্যার বাড়ির সামনে। অনন্যা রিক্সা থেকে নেমে নীরবকে বাসায় আসতে বলে। চল না, একটু ভেতরে বসবি। মা নিশ্চয়ই খুশি হবে। না, আজ থাক, অন্য একদিন যাব। আসলে একটু কাজ আছে। কাজ? এই ভর দুপুরে আবার কি কাজ পড়লো তোর? হ্যাঁ রে, জরুরি কাজ, না গেলে হবে না। ও আচ্ছা, তাহলে যা, সাবধানে যাস। তুইও সাবধানে থাকিস, আর বেশি মারামারি করিস না যেন। যা, সবসময় শুধু বকিস। যা এবার। নীরব মুচকি এসে অনন্যার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়। রিকশায় বসে নীরব ভাবতে থাকে, অনন্যা কি সত্যি শুধু তাকে বন্ধুই ভাবে? তার মনের ভেতরে তার মনের ভেতরের অন্য অনুভূতিগুলো কি কখনো অনন্যা বুঝতে পারবে? অন্যদিকে অনন্যা বাড়ির ভেতরে প্রবেশ করে। অনন্যা ভাবছিল নীরবকে কি তার মনের কথা প্রকাশ করবে যদি তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। সন্ধ্যার দিকে নীরব যখন তার রুমে বসে ফেসবুকিং করছিল, তখন হঠাৎ তার ফোনের স্ক্রিনে একটি কল ভেসে ওঠে। নাম্বারটি সেভ করা ছিল লাইফলাইন। নীরব তখন হেসে লাইফলাইনের কলটি ধরে। ওপাশ থেকে একটি মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে। অনন্যা বলছিল, কিরে, তোর কি কাজ শেষ হয়েছে? তুই না বললি দুপুরে তোর কাজ ছিল? হ্যাঁ, শেষ হয়েছে। আসলে তেমন কিছু জরুরি কাজ
ছিল না, একটু ঘুরে এলাম আর কি। তুই কি করছিস? আমি তো এইমাত্র ছাদে গেলাম। আকাশটা আজ বেশ সুন্দর দেখাচ্ছে, তারাগুলোও মিটিমিটি করছে। তুইও আয় না একটু। এখন? না থাক, আমার একটু কাজ আছে। কি কাজ? সেই দুপুরেও কাজ ছিল, এখনো কাজ? তুই কি আজ অফিসের বড় সাহেব হয়ে গেছিস নাকি? আরে না, তেমন কিছু না, একটু পুরনো জিনিসপত্র ঘাটছিলাম। ও আচ্ছা, তাহলে আর বিরক্ত করব না, তুই তোর কাজ কর। ঠিক আছে, তুই ছাদে কিছুক্ষণ ঘুরে আয়, ভালো লাগবে। আচ্ছা বাবা, রাখছি তাহলে, সাবধানে থাকিস। তুইও। কথা শেষ হলে অনন্যা হাসি দিয়ে কলটা কেটে দেয়। নীরব তখন তার ফোনের গ্যালারিতে প্রবেশ করে। স্ক্রল করতে করতে একটি ছবির দিকে তার চোখ আটকে যায়। ছবিটিতে অনন্যা হাসি মুখে নীরবের গাল টেনে ধরছিল। আসলে ছবিটি তোলা হয়েছিল তাদের ভার্সিটির প্রথম দিনে। সেদিন অনন্যা দুষ্টামি করে হঠাৎ নীরবের গালে হাত দিয়ে টেনে বলেছিল, দেখ তোকে কেমন কিউট লাগছে। সেই অপ্রত্যাশিত স্পর্শে নীরব কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল। আর সেই মুহূর্তটি তাদের এক বন্ধু ক্যামেরাবন্দি করেছিল। ছবিটি দেখতে দেখতে নীরবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সেই দিনের স্মৃতিগুলো আজও তার মনে অমিল। অনন্যার দুষ্টামি, তাদের খুনসুটি, সব কিছু যেন তার হৃদয়ের খুব কাছের। পরের দিন ভার্সিটিতে পৌঁছানোর পর প্রতিদিনের মতোই সময় কাটছিল। কিছুক্ষণ পর যখন ক্লাসের বেল বাজলো, তখন নীরব ও অনন্যা তাদের ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো। ক্লাসে বসার কিছুক্ষণ পরই স্যার ক্লাসে এলেন এবং তাদের ক্লাস নিচ্ছিলেন। ঠিক সেই সময় প্রিন্সিপাল স্যারের পিয়ন সেখানে আসে। প্রিন্সিপাল স্যার নাবির ও অন্যান্যকে তার রুমে ডাকতেছেন। এই, তোমরা দুজন যাও তো, প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে এসো। নীরব ও অনন্যা পিয়নের পিছে পিছে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যাচ্ছে। একটা কথা কিন্তু আপনাদের বলা হয়নি যে অনন্যার বাবাই হচ্ছে এই ভার্সিটির প্রিন্সিপাল। তারপর প্রিন্সিপাল স্যারের রুমের সামনে যাওয়ার পর নীরব প্রিন্সিপাল স্যারের কাছে অনুমতি নেয়। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসো। নীরব ভিতরে প্রবেশ করে, অনন্যাও তার পিছে পিছে রুমে ঢোকে। তখন সেখানে তারা দেখতে পায় অনন্যা কালকে যে ছেলেটিকে মেরেছিল সেই ছেলেটি তার অভিভাবক নিয়ে এসেছে। আমি কি শুনছি ওইসব? তুমি নাকি এই ছেলেটাকে কালকে মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছো? এগুলো কি সত্যি? মানে মানে আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন, আমি এই ব্যাপারটা দেখছি। তার চলে যাওয়ার পরে প্রিন্সিপাল স্যার রেগে অনন্যাকে বলেন, তুমি ভার্সিটিতে পড়াশোনার জন্য আসো নাকি ভণ্ডামি করার জন্য? তোমাকে এগুলো করার সাহস কে দিয়েছে? বাবা, ওরা নীরবকে নিয়ে হাসাহাসি করেছিল। একটু হাসলেই কি এত কিছু করে ফেলতে হবে? ছেলেটা তো একটু হেসেছিল, নীরবকে তো আর মেরে ফেলেনি। ওরা নীরবের নামে আবোল তাবোল কথা বলবে এবং ওকে নিয়ে হাসাহাসি করবে, এগুলো আমি সহ্য করব না। আমি যা করছি একদম ঠিক করেছি। এটা বলে অনন্যা রেগে প্রিন্সিপালের স্যারের রুম থেকে বেরিয়ে যায়। নীরব, তুমি থাকতে অনন্যা এসব কিভাবে করে? তুমি কি ওকে একটু সামলাতে পারো না? আসলে আঙ্কেল, মানে স্যার, অনন্যার রাগ এতই বেশি যে যখন ও রেগে যায় তখন আমিও ওর কাছে যেতে ভয় পাই। ঠিকই বলেছো, তোমাকে আমি আর কি বলবো, আমি নিজেই মাঝে মাঝে ওকে ভয় পাই। প্রিন্সিপাল স্যারের কথায় নীরব হেসে ওঠে। আচ্ছা নীরব, ইদানিং যে তুমি আমাদের বাসায় যাওয়া আসা বন্ধ করে দিয়েছো, ব্যাপার কি? আসলে স্যার, একটু পড়াশোনায় ব্যস্ত তো, তাই। ওসব কিছু আমি এখন শুনতে চাই না। আজকে দুপুরে আমি তোমার সাথে বসে একসাথে ভাত খাবো, এটা যেন তোমার মনে থাকে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি ওইটাই যেন মনে থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে। নীরব প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে তার রুম থেকে বেরিয়ে যায়। নীরব প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতেই ভয় পেয়ে গেল, কারণ রুম থেকে বের হওয়া মাত্রই অনন্যা তার সামনে এসে দাঁড়িয়েছে। বাহ, তুই আমাকে ভয় পাস, এটা শুনে ভালো লাগলো। তুই তুই এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলি? শুনেছিলাম তো কি হয়েছে, এখন তো জেনে গিয়েছি তুই আমাকে ভয় পাস। আরে মানে আর কোনো মানে করা লাগবে না, চল ঘুরতে যাই। অনন্যা তখন নীরবের হাত ধরে টানাটানি শুরু করে দেয়। নীরব থতমত খেয়ে যায়। মানে কি? তুই এখন ক্লাস না করে ঘুরতে যাবি কেন? ধুর বাবা, আসলে বাবার বকুনির চোটে মেজাজটা একেবারে বিগড়ে গেছে। এখন আর ওই লেকচারগুলো একদম ভালো লাগবে না। চল না প্লিজ, একটু ঘুরে আসি, মনটা একটু ফ্রেশ লাগবে। কিন্তু অনন্যা, ক্লাস তো আছে।
প্লিজ নীরব, তুই আমার একটাই তো বন্ধু। আমার মনটা সত্যিই খারাপ। তুই না গেলে আমি একা কি করব? চল না, যাবো আর আসবো, কেউ কিছু জানতেও পারবে না। দেখ আমার চোখে জল চলে আসছে। অনন্যা সত্যি তার চোখ বড় বড় করে নীরবের দিকে তাকিয়ে থাকে। তার ভেজে ভেজা চোখের মিনতি নীরব ফেলতে পারে না। হ্যাঁ ঠিক আছে চল, তোকে বুঝিয়ে তো আর লাভ হবে না। ইয়েস, তুই সত্যিই আমার সেরা বন্ধু। চল তাহলে, আর দেরি না করে যাই। অনন্যা তখন নীরবের হাত ধরে দৌড় দেয়। দূর থেকে অনন্যার বাবা এগুলো দেখছিল। তিনি একটা মুচকি হাসি দিয়ে তার কেবিনে ঢুকে যান। তখন তারা তাদের ভার্সিটি থেকে একটু দূরে পার্কের উদ্দেশ্যে রওনা হয়। তারা ভার্সিটি থেকে বেরিয়ে একটি রিকশায় ওঠে। দেখলি তো বাবা কেমন বকলো আমাকে, শুধু শুধু আমার দোষ। তুই একটু বেশি বাড়াবাড়ি করিস মাঝে মাঝে। ও, তুইও বাবার দলে? আরে না, আমি শুধু বলছি একটু শান্ত হয়ে কথা বললে কি হতো। ধুর বাবা, আমার একদম ভালো লাগে না এসব। চলো তো তাড়াতাড়ি পার্কে চলো। কথা বলতে বলতে তারা পার্কে এসে পৌঁছায়। পার্কে এসে পৌঁছানোর পর তারা একসাথে হাঁটাহাঁটি করে, বিভিন্ন রাইডে ওঠে এবং অনেকক্ষণ ছোটাছুটি ও মজা করে। আজ কতদিন পর এমন মজা করলাম, তাই না? বাবার বকুনির চোটে তো জীবনটাই তেজপাতা হয়ে যাচ্ছিল। তুই আসলে একটা নাটক। এই তো একটু আগে মন খারাপ করেছিল আর এখন দেখ কেমন লাফাচ্ছিস। তুই সবসময় আমার পাশে থাকিস তো, তাই মন খারাপ বেশিক্ষণ থাকে না। অনন্যা নীরবের হাত ধরে। অনন্যার এমন স্পর্শে নীরব সামান্য কেঁপে ওঠে। তাদের দুজনের চোখাচোখি হয়। পার্কের রঙিন আলোয় তাদের মুখের অভিব্যক্তি অন্যরকম লাগছিল। তারপর অনেক মজা করার পর অনন্যা ও নীরব পার্ক থেকে বের হয়। বের হওয়ার পর নীরব অনন্যার জন্য একটি রিক্সা ঠিক করে। কিরে, তুই যাবি না? হ্যাঁ যাবো তো, আমি আর একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি। আরে তুই কি ভুলে গেছিস বাবা যে তোকে আজ দুপুরে আমাদের সাথে খেতে বলেছে? তুইও চলে যা। ও হ্যাঁ, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। নীরব তখন তার ঠিক করা রিক্সা ছেড়ে দিয়ে অনন্যার সাথে একই রিক্সায় উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করে। দুজনের শরীর একে অপরের সাথে হালকা স্পর্শ করছিল। এক অদ্ভুত মিশ্র অনুভূতি দুজনের মধ্যেই ঢেউ তুলছিল, কিন্তু যেন কোনো এক অদৃশ্য দেওয়াল তাদের মনের কথা প্রকাশ করতে বাধা দিচ্ছিল। তোর কি খুব ক্ষুধা লেগেছে? বাসায় গিয়ে খেতে বসতে তো অনেক সময় লাগবে মনে হচ্ছে। না তেমন না, তবে তোর মায়ের হাতে রান্না খেতে তো ভালোই লাগে। শুধু আমার মায়ের হাতের রান্না ভালো লাগে, আর কিছু ভালো লাগে না বুঝি? মানে মানে তোমার সাথে সময় কাটাতেও তো ভালো লাগে। ও তাই বুঝি। তোর মা মানে আন্টি আজ কি রান্না করেছে বলে মনে হয়? মনে হয় আজ স্পেশাল কিছু হবে। নিশ্চয়ই তোকে ইমপ্রেস করার চেষ্টা করবে। আমাকে ইমপ্রেস করার কি দরকার, আমি তো এমনিতেই। নীরব কথাটা শেষ করতে পারল না। অনন্যা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। নীরব আমতা আমতা করে চুপ করে যায়। রিক্সা তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলে। দুজনের মনে চাপা উত্তেজনা আর না বলা কিছু কথা ভিড় করতে থাকে। রিক্সা এসে অনন্যার বাড়ির সামনে থামে। নীরব ভাড়া দিতে গেলে অনন্যা বাধা দেয়। আরে বাবা, তুই কেন দিবি? চল ভেতরে, মা নিশ্চয়ই অপেক্ষা করছে। নীরব আর দ্বিরুক্তি না করে অনন্যার সাথে ভেতরে ঢোকে। ড্রয়িং রুমে প্রিন্সিপাল স্যার বসে খবরের কাগজ পড়ছিলেন। নীরবকে দেখে তিনি হাসি মুখে এগিয়ে আসেন। আরে নীরব, এসেছো? ভালো লাগছে তোমাকে দেখে। আসো, ভেতরে আসো। নীরব সালাম দিয়ে ভেতরে যায়। অনন্যার মা রান্নাঘর থেকে ছুটে আসেন। নীরব বাবা এসেছো? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। না আন্টি, তেমন খিদে লাগেনি, আপনারা বসুন। তুমি বসো বাবা, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। অনন্যা নীরবকে ধরে সোফায় বসায়। কিছুক্ষণ পর অনন্যার মা গরম গরম খাবার নিয়ে আসে। টেবিলে নানা পদের বাঙালি খাবার সাজানো থাকে। ভাত, মাছ, মাংস, সবজি আর ডাল। নীরব মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কি নীরব, কিছু বলছো না যে? পছন্দ হয়নি বুঝি? না না আঙ্কেল, এত সুন্দর রান্না দেখলে কার না ভালো লাগে। খালাম্মার হাতের রান্না তো অসাধারণ। বসো বাবা বসো, লজ্জা পেও না, পেট ভরে খাও। নীরব এবং অনন্যার পরিবারের সাথে আন্তরিক পরিবেশে দুপুরের খাবার খায়। অনন্যা মাঝে মাঝে নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসে। খাবারের সময় প্রিন্সিপাল স্যার নীরবের পড়াশোনা
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা কথা জিজ্ঞাসা করেন। নীরব আগ্রহ নিয়ে সব প্রশ্নের উত্তর দেয়। খাবার শেষ হওয়ার পর অনন্যার মা নীরবের জন্য মিষ্টি নিয়ে আসেন। মিষ্টি খেয়ে নীরব প্রিন্সিপাল স্যারের কাছে বিদায় নিতে চান। আঙ্কেল, আজ তাহলে আসি। অনেক ভালো লাগলো তোমাদের সাথে সময় কাটিয়ে। আরে দাঁড়া বাবা, এত তাড়াতাড়ি যাবে কি? একটু বস, অনন্যা তোকে পৌঁছে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব ওর সাথে। তুমি বসো তো একটু। নীরব আবার সোফায় বসে। অনন্যা তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে তারপর নীরবকে নিয়ে বের হয়। চল, তোকে এগিয়ে দিয়ে আসি। তুই কেন কষ্ট করবি? আমি একাই যেতে পারবো। থুর বাবা, তুই আমার বন্ধু না? বন্ধুর জন্য এতটুকু তো করতেই পারি, চল। তারা দুজনেই হেঁটে বাড়ির পথে রওনা হয়। নীরব অনুভব করছিল অনন্যার পরিবারের সাথে সময় কাটানোই তার মনে খারাপ লাগাটা অনেকটা দূর হয়ে গেছে। আর অনন্যার সেই আন্তরিক ব্যবহার তার হৃদয়ে এক নতুন উষ্ণতা এনে দেয়। কিছুক্ষণ নীরবে হাঁটার পর অনন্যা থামে। তুই বরং এখান থেকে একটা রিক্সা ধরে যা, আর বেশি হাঁটতে হবে না। তুই যাবি না? না রে, আমার একটু কাজ আছে। তুই বরং এখন যা, সাবধানে যাস। আচ্ছা, তুইও সাবধানে থাকিস। নীরব রাস্তার পাশে দাঁড়িয়ে একটি রিক্সা ডাকে। রিক্সাটি কাছে এসে উঠে বসে। অনন্যা দাঁড়িয়ে থাকে যতক্ষণ না রিক্সাটি চোখের আড়াল হয়। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পথে হাঁটা শুরু করে। নীরবের মনে অনন্যার সাথে কাটানো মুহূর্তগুলো ভিড় করতে থাকে। প্রিন্সিপাল স্যারের আন্তরিক ব্যবহার এবং অনন্যার সেই স্পর্শ সবকিছু যেন তার হৃদয় এক নতুন আলোড়ন সৃষ্টি করে। রিক্সা চলতে থাকে আর নীরবের ভাবনাগুলো দূর দিগন্তে হারিয়ে যায়। নীরব রিক্সায় বসে আনমনে ভাবছিল অনন্যার দুষ্টামি, তার জন্য চিন্তা, প্রিন্সিপাল স্যারের স্নেহপূর্ণ ব্যবহার, সব মিলিয়ে তার মনটা বেশ আলোড়িত ছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে অজানা নাম্বার। প্রথমে ধরবে কিনা একটু ইতস্তত বোধ করল, তারপর ফোনটা ধরল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো। নীরব, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু আপনি কে বলছেন? আমি তো আপনাকে চিনতে পারছি না। ও, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? একটু ভালো করে মনে করার চেষ্টা করো। তোমার ছোটবেলার বন্ধু, সেই যে যার সাথে তুমি ঘুরে ওড়াতে। কণ্ঠস্বরটি নীরবের খুব চেনা মনে হলো, কিন্তু সে কিছুতেই নামটি মনে করতে পারছিল না। তার ছোটবেলায় অনেক বন্ধুর মুখ তার মানসপটে ভেসে উঠছিল। ঘুড়ি? আমার তো অনেক বন্ধু ছিল যাদের সাথে ঘুড়ি উড়িয়েছি। আপনি একটু নামটা বলবেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তিতলি, মনে পড়েছে? সেই যে তোমাদের বাড়ির পাশে থাকতাম। তিতলি নামটি শুনে নীরবের স্মৃতি যেন এক মুহূর্তে ঝলসে উঠল। হ্যাঁ, তিতলি, সেই মিষ্টি মেয়েটি যার সাথে সে ছোটবেলায় কত খেলাধুলা করেছি। কতদিন পর তার কণ্ঠস্বর শুনতে পেল সে। তিতলি, তুমি? বিশ্বাস হচ্ছে না। তুমি কেমন আছো? কোথায় আছো এখন? আমি ভালো আছি। এই তো কিছুদিন আগে ঢাকা এসেছি। তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম একবার ফোন করে দেখি। তোমার নাম্বার জোগাড় করতে একটু কষ্ট হয়েছে অবশ্য। আমারও খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে। কতদিন পর। তুমি কি এখন দেখা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। তুমি কোথায় আছো এখন? আমি কুমিল্লায়, ভার্সিটি থেকে ফিরছি। ও, আমি তো এখন ঢাকাতে। তবে খুব শীঘ্রই কুমিল্লায় আসার প্ল্যান আছে, তখন অবশ্যই দেখা হবে। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি ফোন করে জানিও কবে আসছো। অবশ্যই জানাবো। তাহলে এখন রাখি। হ্যাঁ, রাখো। ভালো থেকো। তুমিও ভালো থেকো। ফোন কাটার পর নীরবের মনটা অন্যরকম এক আনন্দে ভরে উঠল। ছোটবেলায় হারিয়ে যাওয়া বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দ, তবে এর মাঝে কোথাও যেন একটা চাপা কৌতূহল ছিল। তিতলি হঠাৎ করে কেন তাকে ফোন করলো? তাদের কি আবার দেখা হবে? এই নতুন মোড় জীবনের কি কোনো পরিবর্তন আনবে? নীরবের মনে নানা প্রশ্ন ভিড় করতে শুরু করে। তিতলি তার ছোটবেলার খেলার সাথী, যার সাথে সে কত স্মৃতি ভাগ করে নিয়েছে। হঠাৎ এত বছর পর তার ফোন আসাটা নীরবের কাছে অপ্রত্যাশিত ছিল। এদিকে পুরনো বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে ভবিষ্যতের অজানা হাতছানি, এই দুটো অনুভূতি নীরবের মনকে দোলা দিতে থাকে। নীরব যখন আনমনে এসব ভাবছে, তখনই তার ফোনটি আবার বেজে উঠল।
স্ক্রিনে এবার অনন্যার নাম ভেসে উঠছে, লাইফ লাইন। নীরব হেসে ফোনটা ধরে। কি রে, কি খবর? এতক্ষণে মনে পড়লো বন্ধুর কথা? এই তুই কোথায়? কখন থেকে ফোন করছি, ধরছিস না কেন? বাবার সাথে দুপুরে কি কথা হলো তোর? সব বল আমাকে। আরে বাবা, একটু দম নে। আমি তো এই রিক্সাতেই। আর বাবার সাথে তেমন কিছু না, শুধু পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে কথা হলো। তুই এত চিন্তা করছিস কেন? চিন্তা করবো না তো কি করব? বাবা না আবার তোকে কিছু বলেছে? তুই তো জানিস বাবা মাঝে মাঝে কেমন। আরে না রে পাগলি, বাবা খুব ভালো মানুষ। আমার সাথে খুব আন্তরিকভাবে কথা বললেন। বরং তোর হাতের রান্না উনি খুব পছন্দ করেন, উনি সেটা বললেন। সত্যি বাবা এমনটা বলেছে? তাহলে ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমার না আজ একদম ভালো লাগছে না। কি হয়েছে তোর আবার? এই তো কিছুক্ষণ আগেই পার্কে কত মজা করলি। ধুর বাবা, ওসব কিচ্ছুক্ষণ ভালো লাগে, এখন আবার সেই বোরিং লাগছে। তুই আসলে একটু ভালো লাগবে। আচ্ছা বাবা, আসছি আমি, তুই চিন্তা করিস না। ফোন কাটার পর নীরব মনে মনে হাসে। অনন্যার এই ছেলে মানুষই আবদারগুলো তার বেশ ভালো লাগে। বাইরে যতই রাগী আর জেদি হোক না কেন, তার ভেতরে একটা ছোট্ট নরম মন লুকিয়ে আছে, যা নীরবের কাছে খুব আপন। কিছুক্ষণ পর নীরব তার মেসে পৌঁছায়। ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে এসে অনন্যাকে ফোন করে। এই আমি তো বাসায় এসেছি, তোর কি খবর? মন খারাপ নাকি এখনো? আসলে একটু খারাপ লাগছিল। তুই এসেছিস তাহলে চল না একটু ঘুরতে যাই আশেপাশে কোথাও। এখন সন্ধ্যা তো হয়ে গেছে প্রায়, কোথায় যাবি? আরে বাবা, আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে, চল না প্লিজ। ঠিক আছে চল, তুই রেডি হ, আমি আসছি। নীরব আবার ঘর থেকে বের হয়। অনন্যার মন খারাপের কারণটা সে ঠিক বুঝতে পারছে না। দুপুরে বাবার কাছে বকুনি খেয়েছে ঠিকই, কিন্তু সেটা এতক্ষণ থাকার কথা না। নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। অনন্যার বাড়ির সামনে এসে নীরব দেখে সে রেডি হয়ে অপেক্ষা করছে। আজ অনন্যার পরনে হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ। খোলা চুলে তাকে অন্যদিনের চেয়েও বেশি মিষ্টি লাগছে। চল তাহলে। হ্যাঁ চল, কোথায় যাবি ঠিক করেছিস? তুই যেখানে বলবি। তাহলে চল নদীর ধারে যাই, সূর্যাস্ত দেখব। নীরব আর দ্বিরুক্তি না করে অনন্যার সাথে হাঁটা শুরু করে। তাদের বাড়ির কাছে একটা ছোট্ট নদী আছে। নদীর পাড়টা বেশ শান্ত আর মনোরম। নদীর ধারে পৌঁছে তারা একটা ফাঁকা জায়গায় বসে। অস্ত্রগামী সূর্যের আলো নদীর জলে চিকচিক করছে। চারপাশের শান্ত পরিবেশ দুজনের মনে এক স্নিগ্ধতা নেমে আসে। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে। নীরব অনন্যার দিকে আর চোখে তাকায়। তার বিষণ্ণ মুখটা এখনো পুরোপুরি মেঘমুক্ত হয়নি। কিরে, এবার বল তো কি হয়েছে তোর? শুধু শুধু মন খারাপ করে বসে আছিস কেন? আসলে আজ না আমার সেই ছেলেটার কথা মনে পড়ছিল। কোন ছেলেটা? সেই ভার্সিটির যার সাথে তোর ঝামেলা হয়েছিল? হ্যাঁ, আসলে মারার পর একটু খারাপ লাগছিল। যদিও সে তোর সাথে খারাপ ব্যবহার করেছিল, তবুও আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এই তো আমার দুষ্টু গুন্ডি বান্ধবীটা অবশেষে বুঝতে পেরেছে রাগ কমানো ভালো, বুঝলি? তুই সবসময় আমাকে বোকা বানাস। আরে না, আমি শুধু বলছি একটু ভেবে কাজ করা উচিত। তবে তুই আমার জন্য রেগেছিলি, এটা ভেবে ভালো লাগছে। তুই সত্যিই অদ্ভুত নীরব, মাঝে মাঝে এত ভালো লাগাস কেন বলতো? অনন্যার এই অপ্রত্যাশিত প্রশ্নে নীরব কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তার বুকের ভেতরটা ধুক করে ওঠে। নদীর শান্ত বাতাস যেন তাদের চারপাশে নীরবতাকে আরও গভীর করে তোলে। মানে মানে তুই আমার ভালো বন্ধু তো, তাই? শুধু বন্ধুই, আর কিছু না? অনন্যার চোখের গভীর চাহনি নীরবের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে। সে বুঝতে পারে এতদিনের বন্ধুত্ব আজ এক নতুন বাঁকের মুখে দাঁড়িয়ে। তার মনে লুকানো অনুভূতিগুলো যেন আজ প্রকাশের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। পরদিন ভার্সিটিতে প্রবেশ করা মাত্রই নীরবের চোখ ছানা বড়া। মাঠের মাঝখানে জটলা উৎসুক শিক্ষার্থীদের ভিড়। কৌতূহল নিয়ে সে এগিয়ে যায়। ভিড় ঠেলে ভেতরে ঢুকতে তার হৃদস্পন্দন যেন থেমে যায়। অনন্যা হাতে মোটা লাঠি আর মাটিতে পড়ে কাতরাচ্ছে একটি মেয়ে। অনন্যার প্রতিটি আঘাতে মেয়েটি কুঁকড়ে উঠছে, ব্যথায় চিৎকার করছে। নীরবের পায়ের তলার মাটি যেন সরে যায়। এ কি অনন্যা, তুই এটা কি করছিস? থাম। অনন্যার কানে যেন নীরবের কথা পৌঁছায় না। তার চোখ মুখ রাগে লাল, শরীর কাঁপছে। সে যেন এক ফুরি প্রতিশোধের
আগুনে জ্বলছে। নীরব এগিয়ে গিয়ে অনন্যার হাত ধরার চেষ্টা করে। অনন্যা প্লিজ থাম, মারিস না ওকে। সর আমার সামনে থেকে নীরব। সে আমার নামে বাজে কথা বলবে, তাই এই দশাই হবে। বাজে কথা কি বলেছে ও? আশেপাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্র এগিয়ে এসে ভয়ে ভয়ে জানায়। ও নাকি কালকে অনন্যাকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল, বলেছিল ও নাকি একটা গুন্ডি। কথা শেষ না হতেই অনন্যা আর এক ঘা বসায় মেয়েটির পিঠে। মেয়েটি আর্তনাদ করে ওঠে। নীরবের আর সহ্য হয় না, সে জোর করে অনন্যার হাত থেকে লাঠিটা কেড়ে নেয়। অনন্যা যথেষ্ট হয়েছে। তুই কি মানুষ নাকি অন্য কিছু? একটা সামান্য কথার জন্য তুই এভাবে মারতে পারিস? তার এই দশাই হবে। তুই আমার পথে আসিস না নীরব, এটা আমার ব্যাপার। ওকে আমি আজ মেরেই ফেলবো। অনন্যার উন্মত্ত রূপ দেখে নীরব ভয় পেয়ে যায়। এই সেই অনন্যা যার সাথে সে হেসেছে, ঘুরেছে, নদীর পাড়ে নদীর ধারে সূর্যাস্ত দেখেছে। তার মনে হয় সে যেন এক অচেনা মানুষকে দেখছে। অনেক কষ্টে দুজনে ধস্তাধস্তির পর নীরব অনন্যাকে টেনে মাঠের এক পাশে নিয়ে আসে। তুই কি পাগল হয়ে গেছিস অনন্যা? সামান্য একটা কথা সহ্য করতে পারিস না? আর তুই কিনা ওকে মারতে বসেছিলি। যদি কিছু হয়ে যেত ওর? তো কি হতো? যা মুখে আসবে তাই বলবে আর আমি চুপ করে শুনবো? তো সম্মান নেই নাকি? তোকে নিয়ে তো বাজে কথা বলছিল। আমার জন্য তোকে এত কিছু করতে হবে না অনন্যা। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুই যা করলি এটা ঠিক হয়নি। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। যারা আমাকে নিয়ে খারাপ কথা বলবে তাদের আমি ছাড়বো না। তুই বুঝবি না অনন্যা, এভাবে চললে তুই একা হয়ে যাবি। রাগ নিয়ন্ত্রণ করতে শেখ। আমার কেউ দরকার নেই, আর আমার রাগ আমি কন্ট্রোল করব না। যা করার করিস তুই। অনন্যার রাগে ফুঁসতে ফুঁসতে ক্লাসের দিকে পা বাড়ায়। নীরব হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে। এই কি সেই অনন্যা যার চোখের গভীরে সে অন্য কিছু দেখেছিল, যার নরম মনের স্পর্শ সে অনুভব করেছিল? আজ তার সামনে এক অন্য রুদ্রমূর্তি অনন্যা। নীরবের মনটা খারাপ হয়ে যায়। সে ধীরে ধীরে ক্লাসের দিকে এগিয়ে যায়। তার মনে একটাই প্রশ্ন, এই দুষ্টু গণ্ডি বান্ধবী কি সত্যি কখনো তার বউ হতে পারবে? কিন্তু কার বউ সেটা জানতে হলে গল্পের সাথেই থাকুন। সেদিনটা নীরবের জন্য একরাশ তিক্ততা আর বিস্ময় নিয়ে শেষ হয়। অনন্যার রুদ্রমূর্তি তার মনকে ভারাক্লান্ত করে তোলে। ক্লাসেও তাদের তেমন কোনো কথা হয় না। নীরব দূরে দূরে থাকে, আর অনন্যা তার স্বভাবসিদ্ধ জেদি মুখ নিয়ে নিজের মতো থাকে। পরের দিন সকালে ভার্সিটির গেটে পৌঁছাতে নীরবের সাথে অনন্যার দেখা হয়ে যায়। এই যে মিস্টার, কালকের ভাব এখনো কাটেনি নাকি? তোর কি মনে হয় কালকের ঘটনার পর আর কিছু স্বাভাবিক আছে? ও সেটা বাদ দে তো, ছোটখাটো ব্যাপার। চল ক্লাসে যাই। না অনন্যা, আমার কিছু কথা আছে তোর সাথে। কাল তুই যা করেছিস সেটা। ও প্লিজ নীরব, সকাল সকাল জ্ঞান দিও না তো, আমার একদম ভালো লাগে না। চল বলছি। অনন্যা নীরবের হাত ধরে টানতে থাকে। নীরব আর কথা বাড়ে না। নীরবের সাথে সাথে হাঁটে। নীরব তার সাথে হাঁটে। ভার্সিটির ভেতরে প্রবেশ করতে তার চোখ যায় নোটিশ বোর্ডের দিকে। সেখানে ছাত্রছাত্রীদের জটলা। উৎসুক হয়ে দুজনেই এগিয়ে যায়। ভিড় ঠেলে নোটিশ বোর্ডের সামনে গিয়ে তারা দেখে শিক্ষা সফরের ঘোষণা। এবারে গন্তব্য ফয়েজ লেক। নোটিশটি দেখে অনন্যার চোখ চকচক করে ওঠে। সেই আনন্দে একটা ছোট্ট লাফ দেয়। ইয়েস, ফয়েজ লেক। কতদিন ধরে ভাবছিলাম যাব। অনন্যা আর স্থির থাকতে পারে না, খপ করে নীরবের হাত ধরে এক দৌড় দেয়। এই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে এইভাবে? কি হয়েছে? আরে বাবা, শিক্ষা সফরের রেজিস্ট্রেশন করতে হবে না? চল চল, দেরি হয়ে যাবে। অনন্যার এরকম টেনে হিসে নীরবকে রেজিস্ট্রেশন রুমের সামনে নিয়ে যায়। সেখানে লম্বা লাইন। অনন্যা কোনো দিকে না তাকিয়ে সরাসরি লাইনের সামনের দিকে এগোতে থাকে। এইভাবে যাচ্ছিস কোথায়? লাইনে দাঁড়া। তুই চুপ করে আমার সাথে চল তো। অনন্যা ভিড় ঠেলে রেজিস্ট্রেশন ডেস্কের কাছে পৌঁছে যায়। সেখানে দায়িত্বরত শিক্ষকের সাথে হেসে সে কথা বলে এবং তাদের দুজনের নাম এন্ট্রি করিয়ে দেয়। এই যে তোমরা এইভাবে লাইন ভেঙে আসা ঠিক না কিন্তু। সরি স্যার, আসলে আমরা একটু বেশি এক্সাইটেড তো, তাই খেয়াল করিনি। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে, তবে এরপর থেকে একটু খেয়াল রেখো। অবশ্যই স্যার, থ্যাংক ইউ। চল নীরব।
অনন্যা আবার নীরবের হাত ধরে টানে। নীরব তখন হতবাক। এ মেয়েটা কখন কি করবে তার কোনো ঠিক নেই। এটা কি ধরনের ছেলে মানুষ অনন্যা? এভাবে কেউ রেজিস্ট্রেশন করে? আর তুই স্যারের সাথে কি ঢং করছিলি? আরে বাবা, কাজ হাসিল হলো তো। আর স্যারের সাথে একটু মিষ্টি করে কথা বললে কি আর এমন ক্ষতি? ফয়েজ লেক যাচ্ছি তো, খুশি হ না একটু। তুই আসলে একটা অদ্ভুত সৃষ্টি, কখনো রাগী গুন্ডি, কখনো আবার একেবারে বাচ্চা মেয়ে। যা, ছাড় তো। চল ক্লাসে যাই। শিক্ষা সফরের কথা ভেবে আমার আর তর্স হচ্ছে না। কত মজা হবে তাই না? লেকের ধারে ঘুরবো, ছবি তুলবো। অনন্যার উৎসাহ দেখে নীরবের মুখের মেঘ কিছুটা কাটে। হয়তো এই শিক্ষা সফরই তাদের সম্পর্কে নতুন কোনো দিক উন্মোচন করবে। ভার্সিটির শেষ ঘন্টা বাজার পর ছাত্রছাত্রীরা ধীরে ধীরে ক্লাসরুম থেকে বের হতে শুরু করে। নীরব তার ব্যাগ গুছিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন অনন্যা এসে তার পাশে দাঁড়ায়। এই যে, কোথায় যাচ্ছিস? আমার সাথে একটু চল তো। কোথায়? আবার কি কাজ বললো? আরে বাবা, কাজ না, এমনিতে একটু ঘুরবো। শিক্ষা সফরের আগে কিছু প্ল্যানিং করতে হবে না? প্ল্যানিং? কিসের প্ল্যানিং? নিজের আগে নিজেদের মতো ঘুরলেই তো হলো। তুই একটা গাধা নীরব। শিক্ষা সফর মানে শুধু ঘুরোঘুরি নয়। থাকবো কোথায়, কি কি দেখবো, একসাথে কি কি মজা করব, এসবও তো ভাবতে হবে তাই না? তুই না আসলে খুব বেশি উৎসাহিত। ঠিক আছে চল, কোথায় যেতে চাস? আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে। চল কফি শপে বসে আলোচনা করা যাক। আর হ্যাঁ, তিতলির খবর কি? তোর সাথে কি কথা হয়েছে? তিতলির নাম শুনে নীরবের মুখের হাসি কিছুটা ফিকে হয়ে যায়। সে ছোটবেলার বন্ধুর অপ্রত্যাশিত ফোন কল তার মনে একটা চাপা কৌতূহল জাগিয়ে রেখেছে। হ্যাঁ, একবার কথা হয়েছিল। ও ঢাকাতে আছে, খুব শীঘ্রই কুমিল্লায় আসবে বলল। ও ভালো তো। তাহলে তো আমাদের সাথে ফয়েজ লেকেও যেতে পারে তাই না? পুরনো বন্ধু একসাথে ঘুরলে মজা হবে। হ্যাঁ হয়তো। ও আসলে আমাকে কিছু জানায়নি এখনো। ঠিক আছে, চল কফি শপে গিয়ে বসি, তখন না হয় ওকে ফোন করে দেখবি। তার দুজনে ভার্সিটির পাশের কফি শপের দিকে হাঁটা শুরু করে। নীরব ভাবছে তিতলির সাথে দেখা হলে কেমন লাগবে। এত বছর পর পুরনো বন্ধুকে সামনে থেকে দেখলে কি সেই আগের মতো অনুভূতি হবে? আর অনন্যা, তার মনে কি সত্যি শুধু বন্ধুত্বের জায়গা? নদীর ধারে সূর্যাস্তের আলোয় তার সেই গভীর চাহনি নীরবের মন থেকে কিছুতেই সরছে না। কফি শপে পৌঁছে তারা একটি জানালার ধারে টেবিলে বসে। অনন্যা কফি অর্ডার করে আর নীরব আনমনে বাইরে তাকিয়ে থাকে। এই মিস্টার, কোথায় হারিয়ে গেলি? কফি এসে গেছে। হ্যাঁ এই তো, ভাবছিলাম আর কি। কি ভাবছিলি শুনি? সেই তিতলির কথা? তেমন কিছু না, ভাবছিলাম শিক্ষা সফরের কথা। মিথ্যে বলিস না তো। তোর মুখ দেখলেই বোঝা যায় তিতলির সাথে কথা বলার পর থেকে তুই অন্যরকম হয়ে গেছিস। কি আছে এই মেয়ের মধ্যে শুনি? আরে বাবা, তুই শুধু শুধু জেলাস হচ্ছিস। ও আমার ছোটবেলার বন্ধু, আর কিছুই না। আমি একদম জেলাস হচ্ছি না। আমার কি দরকার অন্যের ব্যাপারে জেলাস হওয়ার? তবে হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের জীবনে যদি অন্য কেউ আসে, সেটা আমি একটু নজর তো রাখবই তাই না? তুই সত্যি অদ্ভুত অনন্যা। কখনো মনে হয় তুই শুধু বন্ধুই ভাবিস, আবার কখনো। কখনো কি মনে হয় শুনি? সাহস করে বলেই ফেল না। নীরবের বুকের ভিতরটা আবারও ধুক ধুক করে ওঠে। এই কি সেই মুহূর্ত যখন তার মনের কথা প্রকাশ করবে? কিন্তু ভয় হয় যদি তাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ঠিক সেই সময় অনন্যা তার ফোন বের করে তিতলির নাম্বারে ডায়াল করতে শুরু করে। দাঁড়া, এখনই সব পরিষ্কার হয়ে যাক। দেখি তোর সেই ছোটবেলার বান্ধবী আমাদের সাথে ফয়েজ লেগে যায় কিনা। নীরব অবাক হয়ে অনন্যার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা সত্যি আনপ্রেডিক্টেবল। কখন কি করবে কেউ জানে না। এখন দেখার পালা তিতলির উত্তর কি হয়, আর তাদের এই ত্রিকোণ সম্পর্কের জল কতদূর গড়ায়। শিক্ষা সফরের আগের রাতে নীরব তার মেসে নিজের বিছানায় শুয়েছিল। আগামীকাল ফয়েজ লেকের উদ্দেশ্যে যাত্রা। বন্ধুদের সাথে সাথে আনন্দময় কিছু সময় কাটানো তার মনে হালকা উত্তেজনা সৃষ্টি করছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে লাইফ লাইন। নীরব হেসে ফোনটা ধরে। এই, তুই কি অলরেডি ঘুমিয়ে পড়লি নাকি? কালকে তো বিরাট ধামাকা হবে। ধামাকা? কিসের ধামাকা? আমি তো ভাবছিলাম একটা শান্তশিষ্ট ট্যুর হবে। ধুর বাবা, তুই না আসলেই বোরিং। আরে ধামাকা মানে মজা হবে, হুল্লোড় হবে।
আমরা সবাই একসাথে কত ছবি তুলবো, গান গাইবো, ফয়েজ লেকের আশেপাশে ঘুরে বেড়াবো। আমার তো এখনই তর্স হইছে না। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। তোর এনার্জি দেখে মনে হচ্ছে তুই একাই পুরো ফয়েজ লেক চষে ফেলবি। একদম ঠিক বলেছিস। আর কালকে বাসে কিন্তু তুই আমার পাশেই বসবি, একদম নড়াচড়া করবি না। আমার জানালার দিকের সিট চাই, বুঝলি তো? এত হুকুম করছিস যে, আর যদি অন্য কেউ আমার পাশে বসে পড়ে? অন্য কেউ বসলে তাকে আমি টেনে হিঁচড়ে নামিয়ে দিব। তুই শুধু দেখিস আমি কি করি। আমার পাশে তুই ছাড়া আর কেউ বসবে না, এটাই ফাইনাল। বাহ, এখনো সে গুন্ডামি স্বভাবটা যায়নি দেখছি। চুপ কর, একদম পাম দিবি না। কালকে অনেক মজা করব আমরা। লেকের বোটিংটা কিন্তু একদম মিস করা যাবে না। আর ওই যে ক্যাবলা কারটা আছে, আর ওই যে কেবল কারটা আছে, ওইটাতেও চড়বো। তোর ভয় লাগবে নাকি? ভয় আমার? আমি তো পাহাড় ডিঙাতেও রাজি, তুই শুধু চল। এইটাই তো আমার হিরো। আর কালকে আমরা একসাথে অনেক সেলফি তুলবো। আমার নতুন ফোনটা এনেছি তো, দেখবি কত সুন্দর ছবি ওঠে। তুই কিন্তু পোজ দিতে একদম কার্পণ্য করবি না। ঠিক আছে ম্যাডাম, আপনার সব হুকুম মানা হবে, শুধু কালকের সকালটা আসুক। হ্যাঁ, কালকের জন্য আর তর্স হইছে না। অনেকদিন পর বন্ধুদের সাথে একটু অন্যরকম সময় কাটাবো। তুই পাশে থাকলে তো আরো ভালো লাগবে। আমারও ভালো লাগবে অনন্যা। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুই এবার ঘুমা। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, সাবধানে থাকিস। তুইও সাবধানে থাকিস। আর হ্যাঁ, কাল দেখা হচ্ছে। হ্যাঁ, কাল দেখা হচ্ছে। গুড নাইট। ফোন কাটার পর নীরবের ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি লেগে থাকে। অনন্যার ছেলে মানুষই আবদার, তার উত্তেজনা সব কিছু নীরবের মন ছুঁয়ে যায়। কালকে শিক্ষার সফরটা যে তাদের জন্য বিশেষ কিছু বয়ে আনবে সে নীরব অনেকটাই নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। আজকের সকালটা অন্যরকম। ভার্সিটির কোনায় কোনায় যেন উৎসবের আমেজ। রং বেরঙের পোশাকে সেজেছে শিক্ষার্থীরা, চোখে মুখে আনন্দের ঝিলিক। ভার্সিটির সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে 6টি বাস ফয়েজ লেকের উদ্দেশ্যে যাত্রার জন্য প্রস্তুত। শিক্ষার্থীরা ধীরে ধীরে বাসে উঠছে, নিজেদের পছন্দের জায়গা দখল করে নিচ্ছে। নীরব তখন ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করছিল। বাসের দিকে তাকিয়ে সে ভাবছিল কোন বাসে উঠবে, কোথায় বসবে। ঠিক সেই মুহূর্তে আচমকা কেউ তার হাত ধরে সজোরে টান দেয়। আরে অনন্যা, কি করছিস এটা? এভাবে টানছিস কেন? আরে তুই এত দেরি করলি কেন বোকা ছেলে? চল তাড়াতাড়ি বাসে চল। আমি অলরেডি আমাদের দুজনের জন্য সেরা সিটটা ধরে রেখেছি, একদম জানলার পাশে। অনন্যা এক প্রকার টেনে হিসে নীরবকে বাসের দিকে টেনে নিয়ে যায়। নীরব হতভম্ব হয়ে যায়, তার পিছু পিছু চলে। বাসের দরজার কাছে পৌঁছে অনন্যা তাকে ভেতরে ঢোকার জন্য তাড়া দেয়। তাড়াতাড়ি আয়, এই যে আমাদের সিট, দেখ কেমন সুন্দর জায়গা। বাসের ভেতরে ঢুকে নীরব দেখে অনন্যা সত্যি তাদের দুজনের জন্য জানালার পাশে দুটো সিট আগলে রেখেছে। অনন্যার চোখে মুখে রাজ্যের খুশি। নীরব মুচকি হেসে তার পাশে বসে পড়ে। তুই আসলে একটা পাগলি। এত তাড়াহুড়োর কি দরকার ছিল? বাস তো আর ছেড়ে যাচ্ছে না। আরে ধুর, ভালো সিট না পেলে কি আর শিক্ষা সফরে মজা হবে? দেখ প্রকৃতিটা কত সুন্দর লাগছে। কাল লেকের ধারে গিয়ে আরো ভালো লাগবে, তাই না? হ্যাঁ, ভালো তো লাগবেই। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া সব সময়ই আনন্দের। আর আমার পাশে তুই থাকলে তো আরো বেশি আনন্দ হবে, তাই না? অনন্যার এই হালকা দুষ্টামি মেশানো কথা নীরবের বুকের ভেতরে মৃদু ঢেউ তোলে। সে জানালার বাইরে তাকিয়ে থাকে, তার ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি। হ্যাঁ অবশ্যই, তোর সাথে তো সবসময় ভালো লাগে। তাহলে আর কি চাই? চল এবার গান শুনি। আমার ফোনে কত নতুন গান ডাউনলোড করেছি। অনন্যা খুশি হয়ে নীরবের কাঁধে মাথা রাখে। অনন্যা তার ফোন বের করে গান প্লে করে। বাসের মধ্যে হালকা গান বাজতে থাকে, আর বাইরের সবুজ প্রকৃতি তার আপন মনে বয়ে চলে। কিছুক্ষণের মধ্যে বাস চলতে শুরু করে। শিক্ষার্থীদের কলকাকলিতে আর গানে নাচে বাসের ভেতরটা মুখরিত হয়ে ওঠে। অনন্যা প্রথমে উৎসাহের সাথে গানের তালে তালে হাততালি দিচ্ছিল। একসময় সে দাঁড়িয়ে নাচতেও চেয়েছিল, কিন্তু নীরব তাকে আলতো করে টেনে বসায়। আরে আরে, কি করছিস? বস বস, এটা কি নাচার জায়গা নাকি? দেখছিস তো বাসটা কেমন ঝাঁকাচ্ছে, পড়ে গেলে ব্যথা পাবি। ধুর বাবা, একটুও মজা করতে দিস না তুই। সবাই কেমন আনন্দ করছে দেখ, আমারও নাচতে ইচ্ছে করছে। আরে নাচা ভালো, তবে সবকিছুর একটা নিয়ম আছে। এটা রাস্তাঘাটের বাস, এখানে এভাবে নাচলে অন্যরাও বিরক্ত হবে।
আর দেখছিস তো জায়গাটাও কত কম। গন্তব্যে পৌঁছে আমরা নিশ্চয়ই সুযোগ পাবো মন খুলে নাচার। তখন যত খুশি নাচিস, আমি একদম বারণ করব না। এখন একটু শান্ত হয়ে বস তো। সব সময় শুধু জ্ঞান দিস, তোর সাথে আসলে একটুও ফ্রি হওয়া যায় না। অনন্যার মন খারাপ দেখে নীরব একটু চিন্তিত হয়। সে জানে অনন্যা আসলে প্রাণ খোলা একটা মেয়ে। একটুকুতেই খুশি হয়, আবার একটুতেই অভিমান করে। তার রাগ ভাঙাতে হলে অন্যভাবে কথা বলতে হয়। এই শোন না, রাগ করিস না তো। আমি তো তোর ভালোর জন্যই বলছি। যদি পড়ে গিয়ে চোট লাগে তখন তো পুরো শিক্ষা সফরটাই মাটি হয়ে যাবে। আর তুই যখন মন খারাপ করে থাকিস তখন আমারও ভালো লাগে না। মনে হয় যেন সব আনন্দ মাটি হয়ে গেছে। সত্যি আমার মন খারাপ দেখলে তোর খারাপ লাগে? হ্যাঁ সত্যি। তুই তো জানিস তুই আমার কত ভালো বন্ধু। তোর কিছু হলে আমারও খারাপ লাগে। আর তুই না হাসলে কার সাথে আমি ঝগড়া করব? কে আমাকে জোর করে সবখানে টেনে নিয়ে যাবে? তখন তো সব চুপচাপ লাগবে, ঝগড়া না। তবে তোর ওই দুষ্টামিগুলো আমার ভালো লাগে। তার মানে তুই চাস আমি সবসময় তোর সাথে ঝগড়া করি? আর তুই যখন হাসিস তখন মনে হয় সব ঠিক হয়ে যায়। প্লিজ একটু হাস না। দেখ বাইরের আকাশটা কত সুন্দর। একটু পরে আমরা ফয়েজ লেকে পৌঁছে যাব। সেখানে অনেক সুন্দর জায়গা আছে ঘোরার মতো। তখন দেখবি মন একদম ভালো হয়ে যাবে। আকাশটা তো সত্যিই সুন্দর। আচ্ছা বাবা, আর মন খারাপ করব না। তবে ফয়েজ লেকে পৌঁছে কিন্তু আমরা ইচ্ছে মতো ঘুরবো, বুঝলি তো? আর একটু গান শুনতে দে। অবশ্যই, সেখানে যা খুশি করিস। এখন একটু চুপ করে বস তো, গানটা শোন। সাবধানে থাকিস। অনন্যার রাগ কিছুটা কমে সে আবার জানালার বাইরে তাকিয়ে গান শুনতে শুরু করে। নীরব মনে মনে শান্তি পায়। অনন্যাকে বুঝিয়ে শান্ত করাটা সবসময় একটা কঠিন কাজ। তবে তার মুখের হাসি দেখলে সব কষ্ট ভুলে যায়। বাসের জার্নি আবার স্বাভাবিক হয়ে আসে। দীর্ঘ জার্নির পর অবশেষে বাসগুলো ফয়েজ লেকের গেটের সামনে এসে থামে। শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা দেখা যায়। আবার তাড়াহুড়ো করে বাস থেকে নেমে আসে। লেকের মনোরম দৃশ্য দেখার জন্য উৎসুক হয়ে ওঠে। চারিদিকে সবুজ পাহাড়, শান্ত জলের ঢেউ আর নির্মল বাতাস, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। অনন্যা তো আনন্দে আত্মহারা। বাস থেকে নেমে সে দুহাত ছড়িয়ে একটি গভীর শ্বাস নেয়। ওয়াও নীরব, দেখ তো জায়গাটা কত সুন্দর। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমরা এখানে এসেছি। হ্যাঁ সত্যি খুব সুন্দর, শান্ত আর স্নিগ্ধ একটা পরিবেশ। শিক্ষকরা সবাইকে একত্রিত করে কিছু জরুরি নির্দেশনাবলী দেন। কোথায় যেন থাকতে হবে, কোনো কোনো জায়গা ঘুরে দেখা যাবে, এসব বুঝিয়ে বলেন। তারপর সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের মতো করে ঘুরতে শুরু করে। অনন্যা সঙ্গে সঙ্গে নীরবের হাত ধরে টেনে লেকের দিকে যায়। চল চল, প্রথমে আমরা লেকের ধারে ঘুরবো, তারপর বোট রাইড করব, কেমন? ঠিক আছে চল। তবে ধীরে ধীরে হাঁট। এত তাড়াহুড়োর কি আছে? পুরো দিন তো আমাদেরই। তার দুজনে লেকের পাড় ধরে হাঁটতে থাকে। শান্ত জলের কলকল ধ্বনি আর হালকা বাতাসের স্পর্শ তাদের মনকে শান্তি এনে দেয়। অনন্যা মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য দেখে আর উচ্ছ্বাসিত হয়ে ওঠে। দেখ ওই দূর পাহাড়গুলো কেমন দেখাচ্ছে, আর জলের উপর গাছের ছায়াগুলো, মনে হচ্ছে যেন কোনো শিল্পী তার তুলিতে এঁকেছে। হ্যাঁ প্রকৃতি সত্যি অসাধারণ। তবে আমার মনে হয় প্রকৃতির থেকেও সুন্দর কিছু জিনিস আশেপাশে রয়েছে। নীরবের এই কথা শুনে অনন্যা তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। আমার থেকেও সুন্দর কিছু? কি সেটা? মানে ওই যে চারপাশের পরিবেশটা, সব কিছু মিলিয়ে আর কি। ও বুঝলাম বুঝলাম, তুমি আসলে প্রকৃতির কথাই বলছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম তাই। আর কি দেখবি? চল। দাঁড়াও, আমার একটা ছবি তুলতে ইচ্ছে করছে, তুই একটু তুলে দিবি? একদম লেকের ধারে ব্যাকগ্রাউন্ডে ওই পাহাড়গুলো যেন আসে। অবশ্যই, দাঁড়া আমি ভালো করে পজিশন নেই, তুই ওখানে গিয়ে দাঁড়া। ঠিক। নীরব অনন্যার কয়েকটা ছবি তোলে। অনন্যা বিভিন্ন পোজে হাসি মুখে ছবি তোলে। ছবি তোলা শেষ হলে তারা আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর অনন্যা বায়না ধরে বোট রাইড করার জন্য। চল না নীরব, আমরা একটা ছোট্ট বোটে করে পুরো লেকটা ঘুরে আসি প্লিজ, আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে চল, যখন তোর এত ইচ্ছে তখন আর না করি কি করে। তারা একটা ছোট বোট ভাড়া করে লেকের মাঝখানে যায়। শান্ত জলে বোটের মৃদু দোলানিতে তাদের মন আরও প্রফুল্ল হয়ে ওঠে। চারপাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে তারা গল্প করতে থাকে।
অনন্যা তার শিক্ষা জীবনের মজার ঘটনাগুলি বলে আর নীরব মুগ্ধ হয়ে শোনে। জানিস তো, একবার আমাদের ক্লাসে এক ছেলে টিচার চেয়ারের নিচে পিন রেখে দিয়েছিল। টিচার যখন বসতে গেলেন, অনন্যা হাসতে হাসতে সেই ঘটনা বলতে থাকে আর নীরবও হেসে করে তাদের হাসি আর গল্পের লেখের শান্ত নীরবতায় যেন ক্ষণিকের জন্য ভেঙে যায়। বোট রাইড শেষ হওয়ার পর তারা লেকের পাড়ে এসে নামে। তখন দুপুর গড়ি বিকেল, পেটে হালকা খিদে অনুভব করে। চল নীরব, কোথাও বসে খাওয়া যাক, আমার তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। হ্যাঁ চল, আশেপাশে নিশ্চয়ই কিছু খাবারের দোকান পাওয়া যাবে। তারা দুজনে হেঁটে একটি ছোট্ট খাবারের দোকানের দিকে যায়। দিনের আলো ধীরে ধীরে কমলা রং ধারণ করতে শুরু করে। ফজলেকের সৌন্দর্য আরও মোহনীয় হয়ে ওঠে। তাদের পাশে অন্য বন্ধুদের হাসির কলরব ভেসে আসে। নীরব অনুভব করে এই শিক্ষা সফরটা সত্যি খুব সুন্দর কাটছে। আর অনন্যার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে অমূল্য হয়ে উঠছে। দুপুরে খাবার সেরে নেওয়ার পর সবাই যখন একটু জিরিয়ে নিচ্ছে, তখন অনন্যার মাথায় নতুন এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে নীরবের কানে ফিসফিস করে কিছু বলে। নীরব প্রথমে রাজি না হলো, অনন্যার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হতে হয়। এই নীরব, চল না একটু মজা করি। আবার কি করবি তুই? শান্তিতে একটু বসতেও দিবি না? আরে বাবা, একটু তো ফান করতেই হয়। দেখ, ওই যে আমাদের স্যাররা বসে গল্প করছেন, চল না তাদের একটু বোকা বানাই। একদম না, স্যারেরা যদি টের পান তাহলে খবর আছে। আরে বাবা, তুই সবসময় তো ভয় পাস কেন? কেউ টের পাবে না, তুই শুধু আমার সাথে চল তো। অনন্যা নীরবকে টেনে সাবধানে শিক্ষকদের কাছাকাছি যায়। সেখানে কয়েকজন শিক্ষক একটি গাছের নিচে বসে গল্প করছিলেন। অনন্যা নীরবের হাতে একটি ছোট্ট কাগজের ঠোঙ্গা ধরিয়ে দেয়। এর মধ্যে শুকনো পাতার ছোট ছোট নুড়ি পাথর ভরেছি, তুই শুধু আমার ইশারার জন্য অপেক্ষা কর। অনন্যা প্লিজ, এটা ঠিক না। চুপ, একদম কথা বলবি না, আমি যা বলছি তা কর। অনন্যা কিছুক্ষণ অপেক্ষা করে সুযোগ বসে একটি ঢিল শিক্ষকের কাছাকাছি ফেলেন। শিক্ষকরা চমকে ওঠে, সেদিকে তাকান। সেই সুযোগে অনন্যা নীরবকে ইশারা করে। নীরব ভয়ে ভয়ে ঠোঙ্গা থেকে কিছু শুকনো পাতা শিক্ষকদের উপর ছুঁড়ে মারে। এ কি, এটা কোথা থেকে এলো? কে মারলো এটা? শিক্ষকরা যখন চারিদিকে উৎসুক দৃষ্টিতে তাকাচ্ছেন, তখন অনন্যা আর নীরব ঝোপের আড়ালে লুকিয়ে হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। তাদের হাসি থামছে না। দেখলে তো স্যারেরা কেমন বোকা বনেছেন। আর একটু হলেই ধরা পড়েছিলাম আমরা। আমার তো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আরে বাবা, একটু রিস্ক না নিলে কি আর মজা হয়? চল আরেকবার ট্রাই করি। একদম না, আর না। এবার যদি ধরা পড়ি তাহলে কালকেই বাবা এসে আমাদের দুজনকে ধরে নিয়ে যাবে। তুই একটা ভীতু, একটুও সাহস নেই তোর। হ্যাঁ আমি ভীত, তাতে কি হয়েছে? অন্তত মার তো খাবো না। তাদের হাসির শব্দ কিছুটা বেশি হয়। শিক্ষকরা সেদিকে তাকিয়ে ফেলেন। অনন্যা আর নীরবকে ঝোপের আড়াল থেকে উকি দিতে দেখে শিক্ষকরা হেসে ফেলেন। এই, তোমরা দুজন ওখানে লুকিয়ে কি করছিলে? মনে হচ্ছে কারো সাথে একটু দুষ্টুমি করছিল, তাই না? ধরা পড়ে গিয়ে অনন্যা আর নীরব অপ্রস্তুত হয়ে যায়। তারা ভয়ে ভয়ে শিক্ষকদের সামনে এগিয়ে আসে। সরি স্যার, আমরা আসলে তেমন কিছু না, একটু মজা করছিলাম। মজা? আমরা একটু ভাগ পেতে পারি নাকি তোমাদের মজা? আর করব না স্যার, ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আর করো না। তবে তোমাদের সাহস আছে বলতে হবে। চল এবার ওদিকে চলো, সবাই মিলে একসাথে ছবি তুলবো। শিক্ষকরা হেসে তাদের ক্ষমা করে দেন। অনন্যা আর নীরব হাঁপ ছেড়ে বাঁচে। যদিও তাদের দুষ্টামি ধরা পড়ে গিয়েছিল, তবে শিক্ষকরা যেভাবে ব্যাপারটা হালকাভাবে নিলেন তাতে তারা বেশ অবাক হয়। এই অপ্রত্যাশিত হাস্যকর মুহূর্তটা শিক্ষা সফরের স্মৃতিতে নতুন এক রং যোগ করে দেয়। সন্ধ্যার আপচে আলো ফজলেকের চারপাশের পরিবেশটাকে মায়াবী করে তোলে। রাতের খাবারের পর শিক্ষকরা একটি ছোট্ট ক্যাম্পফায়ারের আয়োজন করে। আগুনের লালচে আভায় সকলের মুখ আলোকিত আর মৃদু শীতের আমেজ এক উষ্ণ পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীরা আগুনের চারপাশে গোল হয়ে বসে গান গাইছে, কেউ পুরনো দিনের মজার গল্প করছে। অনন্যা আর নীরব অন্যদের সাথে বসেছিল, তবে তাদের মধ্যে তেমন কোনো কথা হচ্ছিল না।
নীরব আনমনে আগুনের দিকে তাকিয়েছিল আর অনন্যা তার পাশে বসে গুনগুন করছিল। হঠাৎ একটি গান শেষ হওয়ার পর নীরব অনুভব করলো তার পাশে কেউ নড়াচড় করছে। সে মুখ ঘোরাতে দেখল অনন্যা তার দিকে তাকিয়ে আছে। আগুনের আলোয় তার চোখের মনি চিকচিক করছে। তোর কি ঠান্ডা লাগছে? না তো, আমার ঠিক আছে। তোর মনে হচ্ছিল তুই কাঁপছিস। ওটা হয়তো আগুনের শিখার নড়াচড়া লাগছিল। আমার ঠান্ডা লাগছে না। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি, তবে আমার মনে হচ্ছে একটু একা একা লাগছে। অনন্যার এই কথা শুনে নীরব তার দিকে ভালোভাবে তাকায়। আগুনের আলোয় তার মুখের বিষণ্ণতা স্পষ্ট। নীরব বুঝতে পারে অনন্যার ভেতরে সেই দুরন্ত মেয়েটা আজ কোথাও হারিয়ে গেছে। কি হয়েছে তোর? কিছু বলবি? হ্যাঁ, আসলে জানি না, হয়তো এই সুন্দর পরিবেশটা আমার কেমন যেন অন্যরকম লাগছে। নীরব কিছুক্ষণ চুপ থেকে অনন্যার দিকে হাত বাড়ায়। প্রথমে অনন্যা একটু দ্বিধা করে, তারপর আলতো করে তার হাত নীরবের হাতের উপর রাখে। আগুনের উষ্ণতা তাদের হাতের স্পর্শে মিশে যায়। ভয় নেই, আমি তো আছি। নীরবের এই সামান্য কথা যেন অনন্যার মনে সব জড়তা ভেঙে দেয়। সে নীরবের দিকে তাকায়, তাদের চোখাচোখি হয়। ক্যাম্পফায়ারের আলোয় তাদের মুখের দূরত্ব কমে আসে। এক অস্পষ্ট আবেগ তাদের দুজনের মধ্যে খেলা করে। ঠিক সেই মুহূর্তে অন্য এক বন্ধু হঠাৎ তাদের দিকে তাকিয়ে হেসে ওঠে। এই তোমরা দুজন ওখানে কি ফিসফিস করছো? এদিকে এসো, আমরা একটা মজার খেলা খেলছি। তাদের রোমান্টিক মুহূর্তটি ভেঙে যায়। অনন্যা তাড়াতাড়ি নীরবের হাত ছেড়ে দেয়। তাদের দুজনের মুখেই হালকা লজ্জার আভা দেখা যায়। অনন্যা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। হ্যাঁ চল, কি খেলা খেলছিস? নীরব ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তাদের মধ্যে আর কোনো কথা হয় না, তবে সেই ক্যাম্পফায়ারের আলোয় হাতের ক্ষণিকের স্পর্শ তাদের মনে এক নতুন অনুভূতি জন্ম দিয়ে যায়। সেই ভুলের মুহূর্তটা হয়তো তাদের সম্পর্কের সমীকরণে এক নতুন মাত্রা যোগ করে দিল। ফয়জলেকের মনোমুগ্ধকর পরিবেশ দুটি দিন যেন চোখের পলকে কেটে গেল। হাসি, আনন্দ আর বন্ধুদের সাথে কাটানো কিছু অসাধারণ মুহূর্ত, সব কিছু মিলেমিশে এক মিষ্টি স্মৃতি তৈরি করে। ফেরার পথে বাসের সেই চেনা কোলাহল আবার শুরু হয়, তবে অনেকের মনে যেন একটা চাপা বিষাদের ছায়া। সুন্দর সময়গুলো শেষ হয়ে যাওয়ার অনুভূতি। অনন্যা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিল। নীরব তার পাশেই বসেছিল, তবে তাদের মধ্যে তেমন কোনো কথা হচ্ছিল না। সে ক্যাম্পফায়ারের রাতের পর থেকে তাদের দুজনের মধ্যে একটা নীরব দূরত্ব তৈরি হয়েছে। কেউ যেন নিজের ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করতে সাহস পাচ্ছে না। হঠাৎ অনন্যা নীরবকে ডেকে ওঠে। এই দেখ, আমরা প্রায় শহরে ঢুকে পড়েছি। হ্যাঁ, মনে হচ্ছে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল, তাই না? ভালো সময়গুলো এমনই হয়। বাস ধীরে ধীরে ভার্সিটির ক্যাম্পাসের দিকে এগিয়ে যায়। শিক্ষার্থীদের মধ্যে বিদায়ের ঘণ্টা যেন বেজে উঠেছে। হাসি ঠাট্টার মাঝেও একটা চাপা উত্তেজনা কাজ করছে। বাস থামার পর সবাই একে একে নেমে আসে। অনন্যা নীরবের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তাহলে আবার দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই, সাবধানে যাস। তুইও সাবধানে যাস। অনন্যা ভিড়ের মধ্যে মিশে যায়। নীরব দাঁড়িয়ে থাকে যতক্ষণ না সে চোখের আড়াল হয়। তার মনে সেই ফজলেকের স্মৃতিগুলো ভিড় করে আসে। অনন্যার হাসি, তাদের দুষ্টামি, আর সেই ক্যাম্পফায়ারের আবছা আলোয় তাদের হাতের স্পর্শ। ভার্সিটি ক্যাম্পাস আবার তার চেনা রূপে ফিরে আসে। শিক্ষা সফরের সেই রঙিন দিনগুলোর স্মৃতি নিয়ে নীরব একা হেঁটে যায় তার মেসের দিকে। তার মনে একটাই প্রশ্ন, অনন্যার সাথে তার সম্পর্কের এই নতুন সমীকরণ কি শুধু একটি ভুল মুহূর্ত ছিল, নাকি তাদের দুজনের ভবিষ্যতের দিকে কোনো ইঙ্গিত? সময় হয়তো এর উত্তর দেবে। পরের দিন কয়েকটা দিন ভার্সিটিতে সব কিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। ক্লাসে তাদের দেখা হয়, হালকা কথাবার্তা হয়, তবে সে আগের মতো প্রাণখোলা, অচেনা আর খুনসুটি যেন কোথাও হারিয়ে গেছে। নীরব বুঝতে পারে ফজলেকে সেই রাত তাদের বন্ধুত্বের মাঝে এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। একদিন বিকেলে নীরব লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। হঠাৎ তার কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করে। সে মুখ তুলে দেখে অনন্যা দাঁড়িয়ে আছে। এই রে ভিতর ডিম, এখানে একা একা কি করছিস? তুই এখানে? হ্যাঁ, ভাবলাম তোর সাথে একটু কথা বলি। হ্যাঁ বল, কি বলবি? ফয়েজলেকের পর থেকে তুই আমার সাথে ঠিকমতো কথা বলছিস না, কি হয়েছে তোর? আরে কই, তেমন কিছু না তো। মিথ্যা বলিস না নীরব।
আমি কি তোর মুখ দেখে বুঝতে পারি না? সেই রাতে ক্যাম্প ফায়ারের পর থেকে তুই কেমন যেন হয়ে গেছিস। আসলে আমার মনে হয় সেদিন রাতে যা হলো ওটা হয়তো একটা ভুল ছিল। ভুল? কেন? জানি না, হয়তো ওই মুহূর্তের আবেগ, পরিবেশটা। তুই কি সত্যি এটা বিশ্বাস করিস নীরব? আমার তো মনে হয় না ওটা শুধু একটা ভুল ছিল। অনন্যা নীরবের হাত ধরে। অনন্যার স্পর্শে নীরব চমকে ওঠে। তাদের চোখ আবার মিলিত হয়। লাইব্রেরির শান্ত পরিবেশ, তাদের হৃদস্পন্দন যেন আরও দ্রুত হয়। আমার মনে হয় নীরব, আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব নয়, তার থেকেও বেশি কিছু আছে। তুই কি সেটা অনুভব করতে পারিস না? নীরব হতবাক হয়ে অনন্যার দিকে তাকিয়ে থাকে। তার মনে সব জল্পনা কল্পনা যেন আজ সত্যি হতে চলেছে, কিন্তু ভয় হয় যদি তার ভাবনা ভুল হয়, যদি অনন্যা শুধু আবেগের বশে এটা বলে থাকে। অনন্যা, আমি নীরব তার মনের কথা বলতে গিয়েও থেমে যায়। বাইরে তখন পড়ন্ত বিকেল। লাইব্রেরির জানালা দিয়ে আসা হালকা আলোয় তাদের দুজনের মুখ এক চিলতে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। তাদের সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে বন্ধুত্ব আর ভালোবাসার সীমানা ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে। সেদিন ভার্সিটি থেকে বের হওয়ার সময় নীরবের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে অজানা নম্বর। নীরব একটু ইতস্তত করে ফোনটা ধরে। হ্যালো নীরব, কেমন আছো? তিতলি, তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো দারুণ। একটা সুখবর দেওয়ার জন্য ফোন করলাম। কাল আমি কুমিল্লায় আসি তোমার সাথে দেখা করার জন্য, আর তর সইছে না। সত্যি? কাল আসছো? এটা তো অসাধারণ খবর। কোথায় উঠবে তুমি? আপাতত একটা হোটেল রুম বুক করেছি, তবে কাল তোমার সাথে দেখা করে বাকি প্ল্যান করব। কখন আর কোথায় দেখা করা যায়? কাল সকালে আমার একটু কাজ আছে, দুপুরে দেখা করলে কেমন হয়? কুমিল্লা শহরেই থাকবো আমি। হ্যাঁ হ্যাঁ, দুপুর হলেই হবে। কোথায় দেখা করবে? তোমার পছন্দের কোনো জায়গা আছে? আমার পছন্দের জায়গা, কাল দুপুরে আমরা ধর্মসাগর পাড়ে দেখা করতে পারি। ওটা বেশ সুন্দর জায়গা। ধর্মসাগর নামটা খুব সুন্দর। ঠিক আছে, কাল দুপুরে ধর্মসাগর পাড়েই দেখা হবে। আমি তোমায় ফোন করে লোকেশন জানিয়ে দেব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তোমার সাথে দেখা হওয়ার জন্য আমিও খুব এক্সাইটেড। তাহলে কাল দেখা হচ্ছে। এখন রাখি, ভালো থেকো। তুমিও ভালো থেকো। ফোনটা কাটার পর নীরবের মনটা আনন্দে ভরে ওঠে। ছোটবেলার বন্ধু তিতলির সাথে আবার দেখা হবে ভাবতেই ভালো লাগছে। তবে মনের এক কোণে অনন্যার কথা উকি দেয়। ফজলেকে সেই রাতের পর তাদের সম্পর্কের যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তাতে কি কোনো পরিবর্তন আসবে? সেই রাতে নীরব অনন্যাকে ফোন করে। হ্যালো অনন্যা, কি করছিস? এই তো এমনিতেই বসে আছি। কি ব্যাপার, এত রাতে ফোন করলি যে? একটা কথা বলার ছিল। কাল তিতলি কুমিল্লায় আসছে। ও তিতলি, তোর সেই ছোটবেলার বান্ধবী? হ্যাঁ, ও কাল দুপুরে আমার সাথে দেখা করবে। ভাবছিলাম তুইও কি আমাদের সাথে যাবি, মানে একসাথে ঘুরলে ভালো লাগবে আর কি। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা। নীরব বুঝতে পারে অনন্যা হয়তো একটু দ্বিধায় পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। সত্যি তুই যাবি? আমার তো মনে হয় তুই হয়তো। হ্যাঁ যাব, তাতে কি সমস্যা? তোর বন্ধু আমারও বন্ধু হতে পারে। কোথায় দেখা করবি বল? আমরা কাল দুপুরে ধর্মসাগর পাড়ে দেখা করব, তুইও চলে আসিস। ঠিক আছে, আমি যাব। তাহলে কাল ধর্মসাগর পাড়ে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। ফোন কাটার পর নীরবের মনে এক মিশ্র অনুভূতি কাজ করে। তিতলির সাথে দেখা হওয়ার উত্তেজনা একদিকে, অন্যদিকে অনন্যার শীতল সম্মতি তার মনে একটা চাপা অস্বস্তি সৃষ্টি করে। কাল ধর্ম সাগর পাড়ে কি অপেক্ষা করছে তাদের জন্য? পুরনো বন্ধুত্বের উষ্ণতা নাকি নতুন সম্পর্কের জটিলতা? সময় সব কিছু বলে দিবে। পরদিন সকাল থেকে অনন্যার মনটা খচখচ করছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজের সাজ ঠিক করছিল, কিন্তু তার মনোযোগ কিছুতেই স্থির হচ্ছিল না। তিতলি কি সত্যি নীরবের শুধুই বন্ধু, নাকি তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে? ছোটবেলার বন্ধুত্বের আড়ালে অন্য কোনো গোপন অনুভূতি লুকিয়ে নেই তো? এই ভাবনাগুলো অনন্যার অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। গত রাতে নীরবের ফোন পাওয়ার পর থেকেই তার মনে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। নীরবের গলায় তিতলির আগমনে আনন্দ সে স্পষ্ট অনুভব করতে পেরেছিল। কেন যেন তার মনে হচ্ছিল নীরবের জীবনে অন্য কারোর আগমন তার জীবনের
তার নিজের অজান্তেই একটা শূন্যতা তৈরি করতে পারে। কেন আমার এত খারাপ লাগছে? মনে মনে প্রশ্ন করে অনন্যা। নীরবের সাথে তার সম্পর্কটা ঠিক কি শুধুই বন্ধুত্ব? ফয়জলাকে সেই মুহূর্তগুলো কি শুধুই একটা ভুল ছিল, নাকি তার মনের গভীরে নীরবের জন্য অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে যা সে এতদিনও বুঝতে পারেনি? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে অনন্যার অনেকটা সময় কেটে যায়। শেষ পর্যন্ত একটা হলুদ রঙের শাড়ি পরে চোখে সামান্য কাজল লাগিয়ে সে ধর্ম সাগর পাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তার মনে দ্বিধা কৌতূহল। আজ নীরবে সে ছোটবেলার বান্ধবীর সাথে দেখা করার পর সব কিছু কেমন হবে, তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মন নেবে, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে যেন তার পথ চলা। ধর্ম সাগর পাড়ে গিয়ে অনন্যা দেখল নীরবে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছে। কাছে যেতে সে দেখতে পেল নীরবের পাশে মিষ্টি চেহারার একটি মেয়ে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছে। এই সেই তিতলি, নীরবের ছোটবেলার বান্ধবী। অনন্যা কিছুটা দ্বিধা নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। নীরব তাকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে আসে। আরে অনন্যা, এসে গেছিস? এই হলো তিতলি। আর তিতলি, এ আমার খুব ভালো বন্ধু অনন্যা। হাই অনন্যা, নীরবের মুখে তোমার অনেক গল্প শুনেছি, অবশেষে দেখা হলো। হাই তিতলি, তোমার সাথেও পরিচিত হয়ে ভালো লাগলো। তাদের মধ্যে কুশল বিনিময় হয় তিতলির জায়গায়। তিতলি জানায় কুমিল্লায় এসে তার খুব ভালো লাগছে। নীরব তাদের দুজনকে ধর্মসাগরের চারপাশটা ঘুরে দেখায়। তারা তিনজন একসাথে লেকের পাড়ে ধরে হাঁটে, 15 দিনের গল্প করে আর নিজেদের জীবনের নতুন অভিজ্ঞতা ভাগ করে নেয়। তিতলি খুব সহজেই অনন্যার সাথে মিশে যায়। তাদের মধ্যে বন্ধুত্বর একটা উষ্ণ সম্পর্ক তৈরি হতে বেশি সময় লাগে না। নীরব তাদের দুজনে খুনসুটি দেখে মনে মনে খুশি হয়। আর তার প্রিয় দুই বন্ধু আজ একসাথে, এর থেকে ভালো কি হতে পারে? হালকা পাতলা কথার ফাঁকে অনন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তিতলিকে পর্যবেক্ষণ করে। তার মনে হওয়ার আগে সন্দেহগুলো ধীরে ধীরে কমতে থাকে। তিতলি চোখে নীরবের জন্য শুধুই বন্ধুত্বের আন্তরিকতা, অন্য কোনো গভীর আবেগ সে দেখতে পায় না। একসময় তিতলি নীরবের দিকে তাকিয়ে হেসে বলে, নীরব, তুমি কিন্তু অনন্যার সাথে খুব ভালো মানিয়েছে। তোমাদের দুজনকে একসাথে দেখলে মনে হয় যেন বহুত দিনের চেনা। হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকেই বন্ধু। অনন্যা নীরবের দিকে তাকাই। তার মনে এক ধরনের শান্তি অনুভব হয়। হয়তো তার আবেগের ভাবনাগুলো ভুল ছিল। নীরব আর তিতলির সম্পর্কটা সত্যি শুধু বন্ধুত্বে। তার তিনজন একসাথে ধর্মসাগর পাড়ে সবুজ ঘাসে বসে অনেকক্ষণ গল্প করে। পরন্ত বিকেলের আলো তাদের মুখে এসে পড়ে। এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়। হাসি আর আড্ডার সময় যেন দ্রুত বয়ে যায়। হাসি আর গল্পের মাঝে হঠাৎ তিতলি বলে ওঠে, নীরব, আমার না ভেলপুরি খেতে খুব ইচ্ছে করছে, তুমি একটু এনে দেবে প্লিজ? বেলপুরি? এই তো আনছি, তোমরা বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। নীরব বেলপুরি আনার জন্য চলে গেলে তিতলি অনন্যার দিকে সরাসরি তাকে প্রশ্ন করে, অনন্যা, তুমি কি নীরবকে ভালোবাসো? তিতলির এই অপ্রত্যাশিত প্রশ্নে অনন্যা যেন আকাশ থেকে পড়ে। তার মুখ ফ্যাকাশ হয়ে যায়। চোখ বড় বড় করে সে তিতলির দিকে তাকিয়ে থাকে। আসলে আসলে মানে আরে বোকা মেয়ে, আমার কাছে লুকানোর চেষ্টা করো না, আমি সব জেনে গেছি। অনন্যা কিছুটা অবাক হয়। তিতলি কিভাবে বুঝলো? তুমি তুমি কি করে জানলে? এসব পরে বলবো, আগে সত্যি করে বলো, তুমি কি নীরবকে ভালোবাসো? অনন্যার দ্বিধা করতে পারে না। তার মনের গভীরের অনুভূতি যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চায়। হ্যাঁ, আমি নীরবকে ভালোবাসি, কিন্তু ওকে বলার সাহস পাই না। ভয় লাগে যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আমি বুঝতে পারছি তোমার ভয় হয়, কিন্তু একটা কথা বলো তো, নীরব কি তোমাকে শুধু বন্ধুই মনে করে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। হুম, একদম ভুল ভাবছো তুমি। নীরব তোমাকে শুধু বন্ধু মনে করে না। তুমি এত নিশ্চিন্তভাবে কি করে বলছো? আমি আর নীরব যখন তোমার জন্য অপেক্ষা করছিলাম, তার মাঝে যখন তুমি নীরবকে ফোন করেছিলে, তখন আমি দেখেছিলাম নীরবের ফোনে তোমার নামটা লাইফ লাইন দিয়ে সেভ করা ছিল। তার মানে কি বোঝায় বলো তো? লাইফলাইন? সত্যি? আমার একদমই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, নীরব তো ওর ফোন এখানেই রেখে গেছে,
আর তোমার যেহেতু বিশ্বাস হচ্ছে না, তুমি বরং তোমার ফোন থেকে একবার নীরবকে কল করে দেখো, দেখবে ওর ফোনে তোমার নাম কি দেখাচ্ছে। কথাটা শোনা মাত্রই অনন্যা তার মোবাইল বের করে নীরবের নম্বরে কল করে। কয়েক সেকেন্ড পর নীরব ফোন ধরে। অনন্যা নিজের ফোনে তার নাম ভেসে ওঠে, লাইফলাইন। অনন্যার চোখ ভিজে আসে। সত্যি। দেখলে তো, এবার চোখের পানি মোছো। নীরব এক্ষুনি এসে পড়বে, ও দেখলে হয়তো বুঝতে পারবে কিছু। অনন্যা তখন তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলে। আমার মনে হয় তোমার আর দেরি করা উচিত না অনন্যা, তোমার এক্ষুনি নীরবকে প্রপোজ করে ফেলা উচিত। কিন্তু বলে আর লাভ নেই। তুমি কি চাও তোমার ভালোবাসার মানুষ অন্য কারোর হয়ে যাক? বলছি, দেরি করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তোমার উচিত খুব শীঘ্রই নীরবকে তোমার মনের কথা জানানো। অনন্যা কিছুক্ষণ ভাবে। তিতলি কথাগুলো তার মনে সাহস যোগায়। ধীরে ধীরে সে মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক সেই মুহূর্তে নীরব বেলপুরি নিয়ে ফিরে আসে। তারা আবার গল্প করতে করতে খাওয়া দাওয়া শুরু করে। আজ অনন্যার মনে এক অন্যরকম শান্তি কাজ করছে। একটা চাপা উত্তেজনা আর খুশির ঢেউ তার হৃদয়ে খেলা করছে। তিতলির কথাগুলো যেন তার মনে নতুন এক সাহস জুগিয়েছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা, কখন সে নীরবের কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করবে। তিতলির সাথে হাসি মুখে বিদায় জানায় অনন্যা। নীরব তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেয়। বাসে উঠে বসলেও অনন্যার মনটা আজ অন্য জগতে ঘুরে বেড়াচ্ছে। তিতলির বলা কথাগুলো তার মনে আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে। তোমার এক্ষুনি নীরবকে প্রপোজ করে ফেলা উচিত। ওর ফোনে তোমার নাম লাইফলাইন দিয়ে সেভ করা। তিতলির কথা ভাবতে অনন্যার কখনো আনমনে মুচকি হাসছে। তিতলির কথা ভাবতেই অনন্যা কখনো কখনো আনমনে মুচকি হাসছে, আবার কখনো লজ্জায় রাঙ্কা হয়ে উঠছে তার মুখ। নীরবের প্রতি তার ভালোবাসার অনুভূতি যেন আজ আরও তীব্র হয়ে উঠেছে। এতদিন ধরে বুকের গভীরে লুকিয়ে রাখা সেই গোপন কথাটি বলার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠেছে। বাড়িতে এসেও অনন্যার ভাবনা থামে না। রাতের নিস্তব্ধতায় সে একা বসে নীরবের কথা ভাবতে থাকে। কিভাবে তার মনের কথা নীরবকে জানাবে, কি বলবে, কোথায় বলবে, নানা প্রশ্ন তার মনে ভিড় করে। হঠাৎ তার মনে এক বুদ্ধি ঝলসে ওঠে। নীরবের জন্মদিন তো খুব কাছেই, এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে। জন্মদিনের আনন্দমুখর পরিবেশে তার ভালোবাসার কথা জানালে নীরব নিশ্চয়ই খুশি হবে। হ্যাঁ, ওর জন্মদিনে আমি ওকে প্রপোজ করব। অনন্যা মনে মনে সিদ্ধান্ত নেয় কোথায় প্রপোজ করবে, কিভাবে করবে। সেই পরিকল্পনাও সে ধীরে ধীরে সাজাতে শুরু করে। তার মনের মধ্যে এক নতুন আশা আর ভালোবাসার স্বপ্ন ডানা মেলতে থাকে। এখন শুধু অপেক্ষা সেই বিশেষ দিনটির জন্য। দিনগুলো স্বাভাবিকভাবে কেটে গেল। তাদের বন্ধুত্ব যেন অনেকটি সম্পর্কের দিকে এগোচ্ছে। দিনগুলো কেটে গেল। আজ 30 তারিখ, নীরবের জন্মদিন। ভোরের আলো ফোটার আগেই অনন্যার মনে উৎসবের আমেজ। গতকাল রাতেই সে নীরবকে ফোন করে আবদার করেছিল যেন আজ সকাল সকাল ব্লু ওয়েটার পার্কে এসে তার সাথে দেখা করে। একটা বিশেষ দিনের জন্য অনন্যা অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিছুদিন পর অনন্যা দূর থেকে দেখতে পায় নীরব পার্কের গেটের দিকে হেঁটে আসছে। তার চোখে মুখে সামান্য বিস্ময়। হয়তো এত সকালে এখানে আসার কারণ সে আন্দাজ করতে পারছে না। অনন্যা এগিয়ে গিয়ে নীরবের হাত ধরে। হ্যাপি বার্থডে নীরব, অবশেষে দিনটা এলো। থ্যাংক ইউ অনন্যা, কিন্তু এত সকাল এখানে কোনো বিশেষ কারণ আছে নাকি? অবশ্যই আছে, চলো তো আগে। অনন্যা নীরবকে নিয়ে পার্কের ভেতরে হাঁটা শুরু করে। সবুজ ঘাসের পথ ধরে তারা কিছুক্ষণ হেঁটে যায়, চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করে। তারপরে অনন্যা নীরবকে নিয়ে পার্কের মাঝখানে কৃত্রিম লেকের ধারে। সেখানে দেখা যাচ্ছিল বিভিন্ন রকম রঙের ম্যাচ, যেগুলো দেখলে যে কেউই মুগ্ধ হবে। সেখানে কিছু সুন্দর ভাসমান নৌকা রাইড ছিল। চলো আমরা এই নৌকায় একটু উঠি। ওয়াও, এটা তো দারুণ আইডিয়া। তার দুজনে নৌকায় ওঠে। নির্বার অনন্যা মিলে প্যাডেল দিয়ে নৌকা চালাচ্ছিল। অনন্যা মুগ্ধ হয়ে চারপাশের সৌন্দর্য দেখে। তারা লেকের মাছগুলোকে খাবার দেয়। শান্ত জলের উপর নৌকা ধীরে ধীরে এগিয়ে চলে। তাদের মনে এক স্নিগ্ধ অনুভূতি জাগে। কিছুক্ষণ পর তারা লেকের মাঝখানে একটি ভাসমান রেস্টুরেন্টে যায় এবং সেখানে একসাথে সকালে নাস্তা করে। নাস্তা শেষে তারা পার্কের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়।
ছবি তোলে আর নিজেদের মধ্যে হালকা কথাবার্তা বলে। বেলা বাড়ার সাথে সাথে পার্কের ভিড় বাড়তে শুরু করে। বিকেল যখন প্রায় শেষ, তখন অনন্যা নীরবের হাত ধরে পার্কের প্রধান গেটের দিকে হাঁটতে শুরু করে। নীরব কিছুটা অবাক হয়। এই, আমরা কি এখন বাড়ি ফিরে যাচ্ছি? আরে বাবা, এত তাড়াতাড়ি কি? তোমার জন্মদিনের আসল উপহার তো এখনো দেওয়াই হয়নি। সত্যি? কি উপহার? জলদি বলো। অনন্যা নীরবকে নিয়ে পার্কের ভেতরে একটি সুন্দর ঝর্ণার কাছে যায়। ঝর্ণার জলধারা একটি কৃত্রিম খালের মতো তৈরি হয়ে পার্কের অনুপ্রান্তে চলে গেছে। সেই খালের উপরে একটি মনোরম ব্রিজ তৈরি করা হয়েছে। অনন্যা নীরবকে সেই ব্রিজের মাঝখানে নিয়ে দাঁড়ায়। চারিদিকে সবুজ আর জলের শান্ত কলরব ধ্বনি এক রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে। অনন্যা নীরবের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তার চোখে আজ অন্যরকম এক ভালোবাসা ঝিলিক দিচ্ছে। নীরব, আজ তোমার জন্মদিন, আর এই বিশেষ দিনে আমি তোমাকে কিছু বলতে চাই। নীরব অবাক হয়ে অনন্যার দিকে তাকিয়ে থাকে। তার হৃদস্পন্দন যেন বেড়ে যায়। নীরব, তুমি আমার জীবনে শুধু একজন ভালো বন্ধু নও, তুমি আমার সব কিছু। তোমার হাসি, তোমার কেয়ারিং স্বভাব, তোমার দুষ্টুমি, সব কিছু আমার মন কেড়ে নিয়েছে। আমি আমি তোমাকে ভালোবাসি নীরব। আমার জীবনসঙ্গী হবে? অনন্যার প্রপোজাল শুনে নীরব কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। তার চোখে মুখে বিস্ময় আর আনন্দের মিশ্রণ। সে কখনো ভাবেনি অনন্যা এভাবে তার ভালোবাসার কথা জানাবে। অনন্যা, তুমি যা বললে এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আমি তোমাকে ভালোবাসি অনন্যা। হ্যাঁ, আমি তোমার জীবন সঙ্গী হতে রাজি। নীরব আলতো করে অনন্যার হাত ধরে তাদের চোখাচোখি হয়। দুজনের মুখে ভালোবাসার উজ্জ্বল আভা। নীরব ধীরে ধীরে ঝুঁকে অনন্যার কপালে একটি উষ্ণ চুম্বন এঁকে দেয়। অনন্যা নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে। চারপাশের প্রকৃতি নীরব সাক্ষী তাদের ভালোবাসার এই নতুন শুরু। তাদের হৃদয়ে আজ এক নতুন সুর বেজে ওঠে, ভালোবাসার সুর। তারা দুজনে একে অপরের হাতে হাত রেখে সেই সুন্দর বীজের ওপর দাঁড়িয়ে থাকে। তাদের ভবিষ্যৎ জীবনে রঙিন স্বপ্নে বিভোর। সেই বিশেষ দিনটি রেশ তখনও তাদের মনে লেগেছিল। রাতের নিস্তব্ধতায় অনন্যা তার ঘরে বসে নীরবের ফোন কলের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ফোনটি বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে প্রিয় নামটি। অনন্যা হাসি মুখে ফোন ধরে। হ্যালো। এই পাগলি, কি করছিস? সারাদিন তো একটা ঘোরের মধ্যে ছিলাম, বিশ্বাসই হচ্ছে না তুই আমাকে। তুই? নীরবের গলার স্বর শুনে অনন্যার মুখের হাসি মিলিয়ে যায়। এই প্রথম নীরব তাকে ভালোবাসার কথা বলার পর তুই করে ডাকলো। হ্যাঁ, তো কি করছিস? আজ সারা দিন এত সুন্দর একটা দিন কাটলো, আর এখনই তুমি সে আগের মতো তুই করে শুরু করলে? আরে মানে আমি তো। নীরব বুঝতে পারে অনন্যা কেন রাগ করেছে। আবেগের মুহূর্তে হয়তো সে খেয়াল করেনি, কিন্তু অনন্যার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ অনন্যা, রাগ করিস না তো। আসলে মানে এতদিনের অভ্যাস তো মুখ ফসকে বেরিয়ে গেছে। আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস কর। আমার কাছে তুই সবসময় স্পেশাল, সেটা তুই বলেও তুমি বলেও। অনন্যা কিছুক্ষণ চুপ করে থাকে। নীরবের কণ্ঠে আন্তরিকতা সে অনুভব করতে পারে। আজ থেকে তুমি আমাকে তুই করে ডাকবে না, শুধু তুমি। মনে থাকে জানো, অভ্যাস। ভালোবাসার কথা বলার পরও তোমার সেই পুরনো অভ্যাস যায়নি। পরের বার যেন আমি আর তুই না শুনি, শুধু তুমি। ঠিক আছে আমার লক্ষ্মীটি, এরপর থেকে একদম খেয়াল রাখবো। আর ভুল হবে না, তুমি যা চাও সেটাই হবে। প্লিজ আর রাগ করিস না। আচ্ছা বাবা, আর রাগ করব না, তবে মনে থাকে যেন তোমার কথা। একদম মনে থাকবে। এবার একটু হাসো তো, তোমার মিষ্টি হাসিটা না দেখলে আমার ঘুম আসবে না। তাদের মধ্যে আবার ভালোবাসার সেই মিষ্টি মুহূর্ত ফিরে আসে। ছোট একটা ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের গভীরতাকে আরও একটু পরখ করে নিল। তাদের প্রেম জীবন ধীরে ধীরে পূর্ণতা লাভ করতে শুরু করে। একে অপরের প্রতি গভীর ভালোবাসা আর শ্রদ্ধায় তাদের সম্পর্ক আরও মজবুত হয়। ভার্সিটির ব্যস্ত রুটিনের ফাঁকেও তারা একে অপরের জন্য সময় বের করে নেয়। কখনো কফি শপে হালকা আড্ডা, কখনো লেকের ধারে হাতে হাত রেখে নীরব পথ চলা। তাদের প্রতিটি মুহূর্ত ভালোবাসার রঙে রাঙ্গানো। একদিন বিকেলে নীরব অনন্যাকে জানায় আজ সন্ধ্যায় তার একটু বিশেষ কাজ আছে, তাই তাদের দেখা করা সম্ভব হবে না। অনন্যা প্রথমে কিছুটা মন খারাপ করলেও নীরবের ব্যস্ততা মেনে নেয়। তবে সে ঘুণাক্ষরেও টের পায়নি নীরব তার জন্য এক বিশেষ সারপ্রাইজের পরিকল্পনা করেছে। সন্ধ্যা ঘনিয়ে আসে। অনন্যা তার ঘরে বসে বই পড়ছিল।
যখন দরজা কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে নীরব, হাতে এক গুচ্ছ লাল গোলাপ আর এক বক্স চকলেট। নীরব, তুমি? আজ তো তোমার কাজ ছিল না। আর এগুলো কি? আমার কাজ শেষ। আর এগুলো এগুলো আমার ভালোবাসার প্রতিদান। নীরব ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনন্যা তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। নীরব আলতো করে গোলাপের তোড়া অনন্যার হাতে দেয়। এই নাও আমার ভালোবাসা তোমার জন্য। এত সুন্দর গোলাপ, ধন্যবাদ নীরব। নীরব এরপর চকলেটের বক্স অনন্যার দিকে এগিয়ে দেয়। আর এটা মিষ্টি মুখের জন্য। তুমি সত্যিই পাগল। নীরব এরপর অনন্যার হাত ধরে তাকে টেনে বারান্দায় নিয়ে যায়। বারান্দাটি সুন্দর করে সাজানো হয়েছে, ছোট ছোট রঙিন আলোয় চারপাশ ঝলমল করছে। আর মাঝখানে একটি ছোট্ট টেবিলের উপর জ্বলছে মোমবাতি। টেবিলের উপর তাদের দুজনের পছন্দের কিছু খাবার সাজানো। এসব তুমি করেছো? কখন? হ্যাঁ, আমার পাগলিটার জন্য আজ আমাদের ভালোবাসার একটি বিশেষ দিন। নীরব, আমার কাছে এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না। নীরব অনন্যার হাত ধরে অনন্যার চোখে জল চিকচিক করছিল। নীরব আলতো করে অনন্যার চোখের জল মুছে দেয়, তারপর হাত ধরে টেবিলে বসে। মোমবাতির আলোয় তাদের মুখ আবারও মায়াবী হয়ে ওঠে। তারা একে অপরের হাতে হাত রেখে নীরবে বসে থাকে। তাদের হৃদয়ে শুধু ভালোবাসার স্পন্দন। নীরব ধীরে ধীরে ঝুঁকে এসে অনন্যার কপালে আলতো করে চুম্বন করে। আমি তোমাকে খুব ভালোবাসি অনন্যা। আমার জীবনের প্রতিটি মুহূর্তে তুমি পাশে থেকো। আমিও তোমাকে খুব ভালোবাসি নীরব, সব সময় তোমার পাশেই থাকবো। অনন্যা নীরবের হাত ধরে তারা মোমবাতির আলোয় একে অপরের দিকে তাকিয়ে থাকে। নীরব আলতো করে অনন্যার হাতে একটি ছোট্ট আংটি পরিয়ে দেয়। এটা আমাদের ভালোবাসার প্রতীক, সব সময় আমার পাশে থাকার অঙ্গীকার। অনন্যার চোখে আনন্দাশ্রু, সে নীরবের বুকে ঝাঁপিয়ে পড়ে। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না নীরব, কখনো না। রাতের তারাই আলোয় মোমবাতি স্নিগ্ধতাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়। নির্ভর অনন্যা একে অপরের বাহুর ডোরে বাধা পড়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। তাদের প্রেম জীবনের এই রোমান্টিক মুহূর্তটি তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রয়। সময়ের স্রোতে নীরবার অনন্যার ভালোবাসা আরও গভীর হয়। তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া আর অফ্রন্ত ভালোবাসায় ভরে ওঠে জীবন। অবশেষে তারা দুজনে একসাথে নতুন এক সংসারে স্বপ্ন বোনে। তাদের সেই ভালোবাসার সেই দুষ্টু গুন্ডি বান্ধবী একদিন সত্যি নীরবের জীবন সঙ্গিনী হয়ে ওঠে। তাদের প্রেম কাহিনী প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে, আর একটি মিষ্টি ভুলও কখনো কখনো সুন্দর ভবিষ্যতের সূচনা করতে পারে। তাদের জীবন ভালোবাসার আলোয় চিরকাল ভরে থাকুক, এই কামনাই করি। দর্শক, গল্পটির সৌন্দর্য বাড়ানোর জন্য হয়তো গল্পটি বেশি রোমান্টিক হয়নি। এখন কমেন্ট করে জানান এই রোমান্টিক গল্প হবে নাকি আরও বেশি রোমান্টিক লাগবে। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।